বন্যা আর দুর্ঘটনার থেকে নিজেদের বাঁচিয়ে এই রাস্তার ধারের গাছগুলো আস্তে আস্তে ক্রমশ বড় হতে থাকে। আমরা অনেকবারই হয়তো বলেছি, হে ঈশ্বর, এই গাছগুলোকে বাঁচাও। আমাদের জীবনে চলার পথে কত বিশ্বাসঘাতকতা, দুঃখ, কান্না আর হারের সম্মুখীন হতে হয়, কিন্তু এই সব কিছুই আমাদের বিজয়ের পথকে প্রশস্ত করে। এটাই বলার আমিও চেষ্টা করেছি। আসুন দেখা যাক, কাম লেটস গেট ইট। আরে, এই গাড়িটাকে ও এখনই খারাপ হতে হলো। একবার দেখা যাক কি হয়েছে। হে ঈশ্বর। আরে, কি হলো মুকেশ? জানি না স্যার, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তার উপরে ভিতর থেকে ধোঁয়াও বেরোচ্ছে। হে ঈশ্বর। এখনই খারাপ হতে হলো গাড়িটা? আমার ওখানে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, আমি আর এখানে দাঁড়াতে পারবো না। এই মুকেশ, ওকে দাঁড়াতে বলো। দাদা, দাদা দাঁড়ান না, আপনি কোথায় যাচ্ছেন? যদি বেঁচে থাকতে চাও তাহলে আমাকে আটকেও না। এই, কি উল্টো পাল্টা বলছিস তুই? আমরা তো আপনাকে সাহায্য করতে চেয়েছিলাম, আর আপনি আমাদেরকে এভাবে ছেড়ে চলে যাচ্ছেন। আমার ব্যাপারে তোমরা জানো না, জানলে আটকাতে না। এই, তোর ব্যাপারে কি জানার আছে রে? তুমি দেখো আশেপাশে কোনো গ্যারেজ আছে কিনা। কপালটাই খারাপ আমার, একটু দাঁড়াতেও দেয় না এখানে। হ্যালো ম্যানেজার, আমাদের গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গেছে, শহরের পাশে হাইওয়েতে। আরে কিন্তু এখন আমি... তাড়াতাড়ি কোনো মেকানিক পাঠাও, বুঝেছো? ঠিক আছে স্যার, ওকে, তাড়াতাড়ি করে পাঠিয়ে দাও। আমি দেখছি স্যার। কি হলো? আরে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? উনি কি বলতে চান সেটা শোনার জন্যই আমি... কি শোনার জন্য? দাদা কি বলতে চান সেটাই শুনতে চাইছিলাম আমি। জেনে কি করবে? জানতে পারলে তো ভালো লাগবে, তাই না? আরে তার দরকার নেই, যা বলা হয়েছে তাই করো। আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য সবসময় উস্কুস উস্কুস করে। হ্যাঁ, এবার বল কি বলছিলি? আমি কে, আর এই গাড়ি করে কেন এসেছি, আর গাড়িটা এখানে কেনই বা দাঁড়িয়ে, এই সব জানতে চাইছো তো? এই তুই নিজেকে কি ভাবিস রে? কি বলবি বল। আবার রক্ত? হুম, তুমি বারবার এমনটা কেন করো দাদা? সবজি কাটার সময় তুমি বারবার হাত কেটে ফেলো, সেই জন্যই মা কাটার এনে দিয়েছে, তাই না? যদি ওই কাটারটা পেঁয়াজ কাটে তো তাহলে ঠিক আছে। দেখ, ওটা আমার আঙুলটাও কেটে দিয়েছে। এইটা কখন হলো? কালকে। মানে মা তোমার জন্য এক সপ্তাহ পুজো করেছে, সব বেকার? তোকে মারার জন্য পুজো দেওয়া উচিত ছিল, বুঝেছিস? এই গোবিন্দ, আমরা যে পুজো দিয়েছিলাম তার ফল পেয়ে গেছি বাবা। তোর মামা তোর চাকরির জন্য রিকমেন্ডেশন লেটার দিয়েছিল, আর ব্যাংকের থেকেও চিঠি পাঠিয়েছে গয়নাগুলো ছাড়িয়ে আনবো। যাই হোক, এখন তুই চাকরি পেয়ে গেছিস, তাই ব্যাংকের লোনটা এবার থেকে তুই দিবি। নিশ্চয়ই মা, মনে হচ্ছে আমার ভাগ্য ফিরে গেছে মা। এখন তো আমি সহজেই চাকরি পেয়ে যাব। তাহলে আমি ব্যাংকে গিয়ে গয়নাগুলো ছাড়িয়ে নিয়ে আসি। এই ধরনের কথা এই বানাতে পারে। আরেকটা কথা আছে, কাল তোর মামা আর এমডি কলকাতায় যাচ্ছেন। সন্ধ্যাবেলা 6টার আগে গিয়ে দেখা করলে তবেই চাকরিটা পাকা হবে। কোনো ব্যাপার না মা। মা, 10টার সময় রাহু কাল আছে, আমি তার আগেই দেখা করে নেব, তাহলেই তো রাতের মধ্যে পৌঁছতে পারবো আমি মা। গিয়ে ব্যাংকের কাজটা শেষ করে আসি। মা, তুমি গিয়ে ব্যাংকের কাজ করো, এবার তুমি দেখতে থাকো, খুব তাড়াতাড়ি ওই কোম্পানির ম্যানেজার হব।
বাড়িয়ে বাড়িয়ে কথা বলিস না, তোর শুধু বড় বড় কথাই আছে মুখে। আগে গিয়ে ওদের সাথে দেখা করে আয়, বুঝতে পেরেছিস? ম্যানেজার হওয়ার স্বপ্ন দেখছে। মা সব সময় আমার উপরে সন্দেহ করে। ওটা আমার সৎ মা, ঠিক বললাম না পিন্টু? এখন 7টা বাজে, কালকে সন্ধ্যের মধ্যে আমি পাশের শহরে পৌঁছতে পারবো না। তুমি পৌঁছাতে পারবে না। ঠিক আছে দাদা, আমার একটা প্রশ্ন আছে। তোমার যে এতবার কেটে যায়, ব্যথা হয় না? চল যা এখান থেকে। প্রথমে মামাকে ফোন করি। আরে বাপরে, রেডিওতে সেট করা ফোন? আমি তো গেলাম বাবা এখান থেকে। এই ফোন কানে না দিয়ে ফোন স্পিকারে লাগিয়ে কথা বলি। মামা, আমি গোবিন্দ বলছি। হ্যাঁ বলো বাবা গোবিন্দ। আমি এখান থেকে বেরোচ্ছি। হ্যাঁ ঠিক আছে বাবা। দেখো দেরি করো না যেন, আমরা কলকাতায় রওনা হওয়ার আগেই পৌঁছে যেও, দেরি হয় না যেন। পৌঁছে যাবো মামা। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলুন। ট্রেনেই আসছো তো? না না মামা, বাসে করে আসছি। বাসে করে আসছো কেন? বাসে করে এলে ক্লান্ত হয়ে পড়বে। কাল সন্ধেবেলায় 5টার আগেই পৌঁছে যেও। ঠিক আছে মামা, কাল অষ্টমী, তাই ভাবলাম আজকেই আমি বেরিয়ে যাই, এই আর কি। ও তাহলে তো ঠিকই আছে, তাহলে আজকেই চলে এসো। আর হ্যাঁ শোনো, কালকে আসার সময় সার্টিফিকেটগুলো সঙ্গে নিয়ে এসো। আরে মামা, সার্টিফিকেট তো লোনের জন্য ব্যাংকে রেখেছি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি আসার সময় জেরক্সগুলো সঙ্গে নিয়ে এসো, আমি এদিকটা ম্যানেজ করে নেব। জেরক্স কপি? কত ইন্টারভিউ দিয়েছি আমি, কিন্তু কোনো কাজই হচ্ছে না। হে ঈশ্বর, কিছু তো একটা করো এবার। এই মনে হয় তোর কথা ভগবান শুনে নিয়েছে। দেখ, ব্যাংকে থেকে আমাকে সাহায্য করছে। হ্যালো, আপনি মিস্টার গোবিন্দ কথা বলছেন? হ্যাঁ আমি গোবিন্দ বলছি। আপনি বিজনেসের জন্য অ্যাপ্লাই করেছিলেন, তাই তো? হ্যাঁ করেছিলাম। আপনার 7 লাখ টাকা অ্যাপ্রুভ হয়ে গেছে। ওয়াও, কতক্ষণে পাবো? আমার 7 লাখ কবে পাবো? এখানে আসুন। হ্যাঁ আমি আসছি। এখন আর চাকরি দিতে হবে না, এখন আমি নিজে বিজনেসম্যান হব। ভাই তোর ফাইল। আরে ছাড় না ভাই। এই ওটাতে শুধু আমার জেরক্স কপি ছিল। আই এম আ বিজনেসম্যান। ফাইল তো নেই। তোমার ভবিষ্যৎ অন্ধকার। কি হলো, কি ব্যাপার, চুপ করে গেলে কেন? কপি আছে তো নাকি সেটাও নেই? হ্যাঁ আছে মামা, আমি ঠিক সময় পৌঁছে যাব। সার্টিফিকেটগুলো নিয়ে তাড়াতাড়ি চলে এসো। এই একটা কাজ করি, আমি এখন ব্যাংকে গিয়ে সেটার অরিজিনাল কপি বার করে তারপর জেরক্স করে নিই। এখন তো মাত্র 9টা বাজে, পুরো 33 ঘন্টা বাকি আছে। এক্সকিউজ মি ম্যাডাম, আমার একটা জরুরি কাজ ছিল, ব্যাংক ম্যানেজারের সঙ্গে দেখা করতাম। স্যার এখন বিজি আছেন, ফোনে কথা বলছেন, আপনি একটু অপেক্ষা করুন। খুব আর্জেন্ট আছে ম্যাডাম। দাদা, ব্যাংক আর মেয়েদের ব্যাপারে কখনো তাড়াহুড়ো করতে নেই। বি কেয়ারফুল, কি বুঝলেন? বি কেয়ারফুল। আরে আমরা বললাম তো, এত তাড়াতাড়ি কাজ হবে না, 2-3 বার আপনাকে এখানে আসতে হবে। এরা সব আমার ঘরেই কেন এসে জোটে? গোবিন্দ, ম্যানেজার কলিং, ভিতরে যাও। ও আচ্ছা, ওই ব্রাঞ্চে ম্যানেজারকে তো আমি কতবার বলেছি। আচ্ছা ঠিক আছে, আজকে ওখানেই মিটিং আছে, আমি কথা বলে নেব, আপনি চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। ওকে হ্যাঁ বলুন। স্যার, আমার অরিজিনাল সার্টিফিকেটগুলো লোনের জন্য এখানে সাবমিট করেছিলাম, ওটার যদি জেরক্সটা আমি পেয়ে যেতাম। হ্যালো, তো কে? রঙ্গনাথ বাবু? হ্যাঁ সব ফাইলগুলো আমায় পাঠিয়ে দিন, আমি সব ফাইলগুলো চেক করে আপনার কাছে আবার পাঠিয়ে দেবো। হ্যাঁ ফাইলগুলো পাঠিয়ে দিন, আমি ভালো করে সব চেক করে নিয়ে ফাইনাল করে দেবো। হ্যাঁ বলো, কি যেন বলছিলে? স্যার, আপনি যদি সার্টিফিকেটগুলো দেন তাহলে আমি জেরক্স করে গেল। এই শোনো, তুমি তো জানো যে আমি ঠান্ডা খাই না। সরি স্যার। স্যার আমার একটু তাড়া আছে। স্যার আমার একটু তাড়া আছে। স্যার আমার একটু যেতে হবে প্লিজ। শোনো, এটা ব্যাংক, এখানে অনেক ফর্মালিটিস থাকে, তুমি একটা কাগজে লিখে আবেদন করো। স্যার এনেছি স্যার, এই নিন স্যার লেটার। এই শোনো, এটা নাও, শেখরকে দিয়ে দাও, যা করার আছে ও করে দেবে। আর তুমি এখন যাও, কাল আবার এসো। স্যার হ্যাঁ, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি। স্যার আমাকেও 10 মিনিটে বেরোতে হবে স্যার, একটু বোঝার চেষ্টা করুন স্যার। শোনো, আমাকে এখন একটা জরুরি মিটিংয়ে যেতে হবে, তুমি এক কাজ করো, বিকেল 5টায় এসো। ওকে স্যার ভেরি আর্জেন্ট ছিল। তুমি এখনো বসে আছো? এই শোনো, আমি মিটিংয়ে বেরোচ্ছি, কেবিনটা বন্ধ করে দাও। বাইরে যাও।
ও তো দেখছি বাপ রে বাপ। আপনি যান। মামা, হ্যাঁ বলো। আমি গোবিন্দ বলছি। তুমি ঠিকই বলেছিলে, বাসে করে গেলে আমি একটু ক্লান্ত হয়ে পড়বো। হ্যাঁ আচ্ছা, ট্রেনে করে আসছি, সোজা এসে তোমার সঙ্গে দেখা করছি। ট্রেনে আসলে ক্লান্ত হব না। ও এই কথা। হ্যাঁ শোনো, 4টের মধ্যেই তুমি এখানে পৌঁছে যাবে, কিন্তু ওই সময় তো আমি ঘুমোই। হ্যাঁ, তাই তুমি এক কাজ করো, একটা অটো ধরে সোজা বাড়িতে চলে এসো। ওখানে ঘর খোলা থাকবে, তুমিও একটু রেস্ট নিয়ে নিও, আমরা পরে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে মামা, ঠিক আছে। আপনাদেরকে এগুলো ফলো করতেই হবে, আর কোনো রাস্তা নেই, বুঝেছেন? স্যার, আমাদের ব্যাংকে ডিসিপ্লিন, পাঞ্চুয়ালিটি, কাস্টমার সার্ভিস এই সব কিছু পারফেক্টলি মেনটেন করা আমার দায়িত্ব স্যার। এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। তাহলে স্যার, আমার অরিজিনাল সার্টিফিকেটটা দিয়ে দিন, আমার 6টার সময় ট্রেন আছে। দেখছেন তো আপনারা কিভাবে ডিসিপ্লিন মেনটেন করা হচ্ছে। তুমি কে? হ্যাঁ, ভিতরে কে আসতে দিয়েছে? বাইরে যাও এখান থেকে। পারমিশন ছাড়া কিভাবে ভিতরে এলে? স্যার, আপনি তো আমাকে 5টার সময় ডেকেছিলেন। তুমি তো বিজনেস লোনের জন্য অরিজিনাল সার্টিফিকেট গুলো দিয়েছিলে। তুমি যদি বারবার এসে এরকম বিরক্ত করো তাহলে তোমার লোন স্যাংশন হওয়া মুশকিল, বুঝেছো? কি একেবারে লোন দেবে আমাকে? শুনুন তাহলে বলি, আমার চাকরি রামকো সিমেন্টে হয়ে গেছে। আপনারা ওর কথা শুনে মজা পাচ্ছেন? ও কিন্তু এখানে লোনের জন্য নয়, আমাদের অপমান করতে এসেছে। সার্টিফিকেট গুলো দিয়ে ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দিন। আরে তুমি কে? হ্যাঁ, লোন নিতে। আমার মাথা খারাপ করছো কেন? যাও এখান থেকে, বেরো। কি লিখেছো সব? লোন চাই না, বরং সার্টিফিকেট চাই, সেটা পরিষ্কারভাবে লিখবে। স্যার 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 স্যার, ওটার জন্য টাইম নেই স্যার, প্লিজ বোঝার চেষ্টা করুন না স্যার। আরে ভাই, আমার মাথা খারাপ করো না। ওই টাকলা আমার মাথা খারাপ করে দিচ্ছে সকাল থেকে। স্যার, লেটারের কি দরকার স্যার? হোয়াইটনার আছে, ইরেজার আছে, যে কোনো একটা দিয়ে কাজটা চালিয়ে নিন না স্যার। লিখে দাও না, কেন মাথা খারাপ করছো? লোনের জন্য বারণ করলাম, আর যদি ট্রেন না পাই তাহলে? সে যাই হোক না কেন, যেতে যেতে একটা ভালো কাজ করে যাই। স্যার, একটু আত্মতৃপ্তির জন্য। এই কিসের তৃপ্তি? তোমার কাজ হয়ে গেছে তো, সার্টিফিকেট পেয়ে গেছো, এবার বেরো এখান থেকে। খুব খুব ধন্যবাদ টাকলু স্যার, এ বলেছিল। স্যার, এই তুমি কি ধরনের এইচআর ম্যানেজার? স্যার, আমি কিছু বলিনি। হ্যালো মামা। হ্যাঁ বলো বাবা। মামা, তুমি ঠিকই বলেছিলে, আমি যদি ট্রেনে করে আসি তাহলে তোমার ডিস্টার্ব হবে, তাই ভাবছি বাসে করে আসবো। আর এখন মামা, রাহু কালও চলছে, তাই কাল সকাল 9টার মধ্যে চলে আসি। এরকম বোকার মতো কাজ করলে কিচ্ছু হবে না আর তোমার দ্বারা। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? তখন থেকে উল্টোপাল্টা বকে যাচ্ছ। তোমার কি চাকরিটা চাই না চাই না? টাকা রোজগার করতে চাও তো জীবনে, নাকি সারা জীবন এরকম বাউন্ডুলের মতো ঘুরে বেড়াতে চাও? আগে নিজে ঠিক করো। আমি কি বলছি কথাগুলো কানে যাচ্ছে তোমার? বুঝতে পারছো কথাগুলো কি বলছি আমি? চুপ করে আছো কেন? কথার উত্তর দিচ্ছ না কেন? মামা, তুমি শুয়ে পড়ো, আমি ঠিক সময়ের মধ্যেই চলে আসবো। আমি সত্যি বলছি, আমি ঠিক সময় চলে আসবো। হ্যাঁ, শুধু এই বলতে থাকো, আমি ঠিক পৌঁছে যাব, আমি ঠিক পৌঁছে যাব। দেখো, যদি ঠিক সময় না পৌঁছতে পারো, আমি এখান থেকে চলে যাব। তারপর আর তোমার চাকরি ব্যাপারে আমি ওকে মামা। আরে ভাই, খুব খিদে পেয়েছে আমার। হ্যাঁ, এই এটা তো বাস স্ট্যান্ড, এখানে নেমেই কিছু একটা খেয়ে নি। আরে রামকো সিমেন্ট, গিয়ে একটু দেখি। কি দেখছো বাবা? দাদা, একটা কোল্ড ড্রিঙ্ক দিন না। এই নাও। আর একটা বিস্কিটও দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। খুব তেষ্টা পাচ্ছে আমার। এই। দাদা, এই রামকো সিমেন্ট খুব সুপার সিমেন্ট, তাই না? হ্যাঁ, সিমেন্ট খুব ভালো, কিন্তু কোল্ড ড্রিঙ্কসে মিশিয়ে খাবে নাকি? আমি তো ওখানকার ম্যানেজার। কি? আপনি ওখানকার ম্যানেজার? না, আমার মামা ম্যানেজার। আমি ওখানেই চাকরির জন্য যাচ্ছি। ও, রামকোর স্টাফ, ওখানেই চাকরি করো? কাল জয়েনিং হয়ে যাবে, আজকেই ইন্টারভিউ। এখনো চাকরি পাওনি? মামা তো রেকমেন্ডেশন লেটার দিয়ে দিয়েছে। তোমার মামা কি কালেক্টর নাকি? হ্যাঁ,
তোমার কথা তো শুনে মনে হচ্ছে যে আমার কথার উপর বিশ্বাসই হচ্ছে না। রেকমেন্ডেশন লেটার হ্যাঁ, দেখাবো? দেখাও দেখি তোমার নামেই আছে কিনা দেখে নি একবার। হ্যাঁ, আরে, এই, টাকা না দিয়ে আমার চলে বাস। গেল। এই, আরে, শোনো, আরে, আমার শোনো। বাস চলে গেছে। আরে, আমার বাস আবার কোথায় টাকা গেল? না দিয়ে কোথায় যাচ্ছ? টাকা দাও। টাকা না দিয়ে চলে যাচ্ছ যে চোর কোথাকার। আমার বাস চলে গেছে। সব সময় যায়, কিন্তু তুই কোথায় যাচ্ছিস? আমার আরে, টাকা দে। তুমি তো এমন ভাবে বলছো না লাখ টাকা পাও। এই না ধরো, এখন এই বাসের কি পরের করবো? বাসটা ধরে চলে গেলেই হলো। আরে ওর মধ্যে আমার ব্যাগ ছিল, যাতে টাকা সার্টিফিকেট ছিল। ব্যাগের মধ্যে সার্টিফিকেট আছে, ওগুলো নিয়ে কি চাটবে না? আরে ওটা আমার জীবন, বুঝেছো তুমি? তোমার জীবন যদি ওই বাসে পড়ে থাকে, তাহলে যাও বাসটাকে খুঁজে বের করো। যাও যাও। তোমার তো দাদা 1 মিনিটের শান্তির জন্য। কি বললি? যা টাকলু কোথাকার। তুই আমার টাকের অপমান করলি, আবার আসিস, দেখাবো তোকে। আমাকে কালু টাকলা বলছিস, বদমাস কোথাকার। জানিস কি তুই, কম বয়সে কত মেয়ে আমার চুল দেখে পাগল হয়ে গেছে। ওই বাসটা খুঁজেই পাচ্ছি না, আর ওটার মধ্যে আমার ব্যাগ আছে। যদি না পাই তাহলে আমার জীবনই শেষ হয়ে যাবে। দাদা একটু লাইটটা জ্বালাবেন? থ্যাংক ইউ। আচ্ছা, এটা তোমার নাকি? ভুল লোকের হাতে চলে গেছিল এটা। আমরা এটা নিয়ে তাই অপেক্ষা করছিলাম। তোমার লাগেজগুলো থানাতে জমা করে দিয়েছি, ওগুলো ওখান থেকে ছাড়িয়ে নিও তুমি, ঠিক আছে? না, আমার আইডি প্রুফ নিয়ে যেও। আর হ্যাঁ, যে বাসে যাচ্ছিলে তার নাম্বারটাও বলে দিও, ঠিক আছে? যাও। স্যার, কি ব্যাপার? নমস্কার স্যার। স্যার আমার হ্যাঁ? ব্যাগটা বাসে ছেড়ে কি হয়েছে? এসেছিলাম। স্যার আমার ব্যাগটা বাসে ছেড়ে এসেছিলাম, যার মধ্যে আমার সার্টিফিকেট ছিল। বাস স্টপে জিজ্ঞেস করলাম তো কন্ডাক্টর আমাকে বললো ওটা পুলিশ স্টেশনে রেখে এসেছে। আচ্ছা, তাহলে তুমিই সেই ছেলেটা। একটা ব্যাগ ঠিক করে রাখতে পারো না তুমি? স্কুলের বাচ্চা নাকি? স্যার খিদে পেয়েছিল তাই কিছু খাওয়ার জন্য এসেছিলাম। এসআই এক্ষুনি ডিউটি শেষ করে গেছেন, আসতে একটু টাইম লাগবে ওনার। অপেক্ষা করো, আসলেই তোমার সঙ্গে দেখা করিয়ে দেবো। ওখানে বসো। স্যার একটু তাড়াতাড়ি পাওয়া যাবে? কালকে আমার ইন্টারভিউ, যদি দিতেন তাহলে। আরে, এটা আমি কিছু করতে পারবো না। ওখানে বসো, সাইন করে তুমি তোমার জিনিস নিয়ে যাও, ঠিক আছে? আরে ভাই, দেখে তো শিক্ষিত মনে হচ্ছে, এইটুকুনি বুদ্ধি নেই মাথায়? হ্যাঁ, এই চল ঢোক, তুই এখানে কি হচ্ছিস? চল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এটা কে? স্যার, এটাই সেই ছেলেটা যে বাসের মধ্যে নিজের ব্যাগ ফেলে এসেছিল। নিতে এসেছে স্যার। বসো বসো ওখানে। এখানে বসো তুমি। স্যার আমি কোয়েম্বাটুর থেকে বাসে করে আসছিলাম স্যার। আরে মামা, তারপর আমার ব্যাগটা স্যার বাসে ফেলে এসেছিলাম। ট্রিচিতে আমি ব্যাগটা বাসে রেখে কিছু খেতে নেমেছিলাম স্যার। এই কিভাবে কথা বলছো? নেশা করে আছো নাকি? না 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 না, আসলে আমার মামা ফোন করছিল তাই একটু ঠিক ফোনে আছে, কথা যাও, বলে গিয়ে নেব। কথা বলে ঠিক আছে, যাও। থ্যাংক ইউ স্যার। হ্যালো মামা। গোবিন্দ, তুমি কোথায় এখন? এই তো আমি এক্ষুনি পৌঁছে যাব। ওখানে পৌঁছে আমি তোমাকে কল করছি মামা। ঠিক করে বলো, তুমি কোথায় এখন? মামা আমি কাছাকাছি আছি। কাছাকাছি মানে ঠিক কোথায়? কি বলবো মামা, এই তিরুচিতে আছি। এক্ষুনি তো বললে কাছাকাছি পৌঁছে গেছো, এখন বলছো ত্রিচিতে। এই জন্যই বলেছিলাম ট্রেনে করে আসতে। আমি কখন আসবো না বললাম মামা। আমার তো কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে, কোনো আওয়াজ পাচ্ছি না আশেপাশে। শুনতে পেয়েছো মামা তুমি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এক কাজ করো, বাস স্ট্যান্ড থেকে তোমার এখানে পৌঁছতে 3 ঘন্টা লেগে যাবে। তাই এক কাজ করো, চেন্নাইয়ের বাস ধরে এখানে চলে এসো, তাতে তুমি 1.5 ঘন্টায় পৌঁছে যাবে। ঠিক আছে। কিন্তু একটা কথা মনে রেখো, রাস্তায় কোথাও যেন বাস মিস না হয়ে যায়, কারণ একটা বাস মিস হলেই 3 ঘন্টার বদলে তোমার কিন্তু এখানে পৌঁছতে 6 ঘন্টা ঠিক লেগে আছে। যাবে। আর মনে রেখো, 7টার মধ্যে এমডির সঙ্গে হ্যাঁ, দেখা করতে না ঠিক আছে। পারলে তুমি কিন্তু চাকরিটা পাবে না। কি হলো, মাথায় ঢুকলো কি ঢুকলো হ্যাঁ না? হ্যাঁ চুপ করে হ্যাঁ, আছো কেন? ওকে মামা, ঠিক আছে ঠিক আছে, তুমি যেমনটা বলেছো ঠিক তেমনটা করবো। বাই মামা। হ্যাঁ হ্যাঁ। হুম হুম এই, এটা কি? তুই কি ফ্রডগিরি করিস নাকি? স্যার এরকম ব্যাপার নয় স্যার। স্যার আমি আপনাকে আমার গল্প শোনাচ্ছি স্যার। স্যার স্যার আমি বাসে ব্যাগটা রেখে খাওয়ার জন্য নিচে নেমেছিলাম। ওখানে একটা টাকলু ছিল, আমার মাথা খাচ্ছিল। স্যার ওর সঙ্গে কথা বলতে বলতে আমার বাস ছেড়ে দিয়েছিল। স্যার ওর মধ্যে আমার ব্যাগ ছিল আর সব সার্টিফিকেট আরে ছিল। ঠিক আছে, স্যার আমাকে চুপ দিয়ে কর, দিন, নাহলে চুপ আমার কর, জীবন চুপ শেষ কর, হয়ে আর যাবে। বেশি কথা বলবি না। এই কনস্টেবল, এদিকে এসো। স্যার,
এই ছেলেটার আইডি চেক করে ব্যাগটা দিয়ে এখান থেকে তাড়াও একে। ঠিক আছে স্যার, এইদিকে এসো। হ্যাঁ, আরে thank এসো you, আমার sir, সাথে thank you so much. আরে আরে আপনি ঠিক আমার আছে, জীবন ঠিক আছে, বাঁচিয়েছেন, ঠিক আছে স্যার। ভাই, আপনাকে তুমি আমি এবার যাও জীবন- যাও 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 ভাই, এখান থেকে যাও যাও, অনেক হয়েছে, যাও। থ্যাংক ইউ স্যার। স্যার পেরাম্বলের জন্য একটা টিকিট দিন। কোথা থেকে চলে আসে? এই বাসটা ওখানে দাঁড়াবে না, এটা চেন্নাই যাওয়ার বাস, সোজা চেন্নাইতে গিয়েই দাঁড়াবে। স্যার 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 4টের মধ্যে পৌঁছাতে হবে। যদি না দাঁড়ায় আপনি একটু আস্তে করে দেবেন, আমি নেমে পড়বো, কিন্তু প্লিজ স্যার আমাকে নিয়ে চলুন। আমি কিচ্ছু করতে পারবো না, প্রয়োজন পড়লে অন্য স্যার বাস স্যার ধরে স্যার নিন। পরের বাস 8 ঘন্টা পরে আছে, যদি আমি ওখানে না যাই তাহলে আমার চাকরি চলে যাবে ঠিক আছে, স্যার। ঠিক আছে। স্যার বাবা এদিকে এসো, ও ওরকমই বলবে। তুমি যে কোনো একটা টিকিট কেটে সিটে বসে পড়ো। তুমি যেখানে নামতে চাইছো সেখানে সাধারণত 2-4 জন ওঠে। যদি না ওঠে তাহলেও কোনো ব্যাপার না, ওখানে বড় বড় 2-4টে বাম্পার আছে, বাস এমনিতেই স্লো হয়ে যাবে, তুমি আরামসে নেমে যেতে পারবে। এরকম ঘটনা রোজ রোজ কত দেখি আমি। বসো বসো। হ্যাঁ হুম হুম বসো। টিকিট এই যে দাদা দেখেন। এই এখানে আয়, একটা জিলামপুরের টিকিট দে। হ্যাঁ মামা ফোন করেছে। মজা দেখাচ্ছে। হ্যাঁ মামা, হ্যাঁ আমি বাসে উঠে পড়েছি। আপনি এখানকার আইজি, কিন্তু আইজি হয়ে কি লাভ হলো? রে বাপ, ওর মামা আইজি। এই বাসের কন্ডাক্টরটা বলছে যে পেরাম্বলুরে বাস দাঁড়াবে না। ও তো আমার অবস্থা খারাপ করে দেবে। কি বললে মামা? নাম্বার বলবো? হ্যাঁ নাম্বারটা নোট করুন মামা। আরে ফোনটা রিসিভ করছে না কেন? আচ্ছা আসুক, দেখাবো মজা। 66 মামা। তাও আমি আরেকবার বলছি মামা, যদি না শোনে তো একে জেলে পুরে দিও মামা, আর জেলে ঢুকিয়ে দিয়ে যত পারো তত মেরো মামা। শুধু শুধু ফেসে গেলাম আমি। যদি মারো তাহলে ইয়ে বুঝবে মামা। আরে বাবা, তুমি তো আগে ভুল বোতাম টিপে দিয়েছিলে। কথা বলতে চাইলে এই বোতামটা টিপতে হয়। আরে তুমি ফোনটা ধরছো না কেন? কি হচ্ছে নাকি ওখানে? কখন থেকে আমি ফোন করছি তোমাকে? সোজাসুজি বলো তো, তুমি ওখানে যাচ্ছ নাকি আবার কোনো বাহানা বানাবে? হ্যাঁ, আমি কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। আমার সাথে নাটক করছিলে এতক্ষণ, দেখবো কি করে বিলুপ্পুরমে তুমি নামো। ঠিক করে বলো, কোথায় তুমি? মামা মামা বাসের আওয়াজে আমি রিংটোনটা শুনতে পাইনি। আরে তাড়াতাড়ি পৌঁছে যাব মামা। এই তুমি আমাকে মিথ্যে কথা বলো না। অনেক কষ্ট করে কাঠখড় পুড়িয়ে হাতে পায়ে ধরে তবে এই রামকো সিমেন্ট কোম্পানির ম্যানেজার হয়েছি আমি। আমার সুনাম নষ্ট করে দেবে তুমি। মামা পৌঁছে যাব মামা। আমার কথা শোনো, শেষবারের মতো বলছি তোমাকে, ঠিক সময় মতো না পৌঁছলে তুমি কিন্তু চাকরি পাবে না। পাত্তারি গুটিয়ে বাড়ি চলে যেও, আমাকে মুখ দেখাতে এসো না। তোমাকে তো আমি, এও তো আমার দিকে তাকিয়ে আছে। চিন্তা করো না, নেমে যেতে পারবে। হ্যাঁ ওই দেখো, আমি বলেছিলাম না এখানে বাস স্টপে ভিড় করে লোকজন দাঁড়িয়ে থাকে। তাড়াহুড়ো করো না, ঠিক নেমে যেতে পারবে। টেনশন করো না, ঠিক নেমে যেতে পারবে। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ? আরে 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 বাস তো দাঁড়ালো না। স্যার 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 প্লিজ দাঁড় করান, স্যার বাস প্লিজ তো দাঁড় দাঁড়াবে করান। না। এবার গিয়ে নিজের আইজি মামাকে আমার নামে নালিশ করো। আরে আরে বাস স্টপ থেকে কোনো না কোনো লোক ঠিকই উঠবে, আর নয়তো বাম্পার আছে অনেকগুলো। বাস স্লো হবে, তুমি নেমে যেতে পারবে, কোনো টেনশন করো না। ঠিক আছে? ওরে বাবারে, আমার দিকে ওভাবে তাকিয়ে আছে কেন? 2-4 ঘা দিয়ে না দেয়, তার চেয়ে ভালো আমি ঘুমানোর ভান করি। এই সব এই বদমাইশ বুড়োটার জন্য হয়েছে। বেকার আমি লোকেদের কথা শুনি, আমারই দোষ এটা। হাহ। আরে ভাই আমার ভাগ্যটাই খারাপ। তোর তো আমি, ওই দেখো গাড়ি স্লো হয়েছে, তুমি তাড়াতাড়ি নেমে পড়ো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে এর আবার কি হলো?
ও গাড়ি থেকে লাভ মারলো কেন? আরে বাপরে, এইগুলোর জন্য গাড়িটা থামালো? এর কাছে মোষেদের দাম আছে, আমার নেই। পশুদের জন্য গাড়ি দাঁড় করাস, তোর কাছে আমার কোনো দাম নেই? হ্যাঁ, না হয় না, এটাই ভেবে নাও। এবার তুমি কি করবে? হ্যাঁ, যাও গিয়ে তোমার আইজি মামাকে আমার নামে অভিযোগ করো, দেখবো কি করে। স্যার, মনে একটু শান্তির জন্য। যা বোকা কোথাকার, যা যা এখান থেকে। এই দাঁড়া 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 বলছি, পালাচ্ছিস কোথায়? যে কোনো প্রকারে রামকে পৌঁছাতেই হবে আমাকে। এখন যে কোনো গাড়ি আসলেও সামনে চলে যাবো, আর ওখানে আমি পৌঁছবো। ওখানে আমাকে পৌঁছানোর জন্য এই ঝামেলাটা করতেই হবে। এই দাঁড়া দাঁড়া, আরে ভুল বাবা। যখন আমি এরকম একটা সমস্যায় পড়েছিলাম, ঠিক সেই সময় আপনার গাড়িটা ওখান থেকে যাচ্ছিল। আমার কথাটা শুনে আপনি আমাকে উপকার করলেন, আর আমার কথা শুনে আপনি আমাকে লিফট দিলেন। যেখানে পৌঁছাতে 7 ঘন্টাও আমার লাগে না, সেখানে আমার 33 ঘন্টা লাগলো। এই একটা গল্প বলার জন্য শুরুতে এমন ভূমিকা করলে যেন মনে হলো একটা রোমাঞ্চক কিছু ঘটতে চলেছে। তবে ভালো কমেডি ছিল। হ্যাঁ, দারুণ কমেডি। তুমি আবার হাসছো কেন? তোমাদেরকে সঙ্গ দিচ্ছি আমি। গ্যারেজের কি হলো? এখানে আশেপাশে তো সেরকম কিছুই নেই। এখান থেকে তো 5 কিলোমিটার দূরে রয়েছে। ওখানকার মেকানিককে ফোন করেছিলাম, কিন্তু সুইচ অফ বলছে। তাহলে তো মুশকিলে পড়ে গেলাম। হ্যাঁ। আচ্ছা, একটা কাজ করো, এখান থেকে পায়ে হেঁটে যাও। রাস্তা দিয়ে যদি কোনো অটো, ট্যাক্সি বা বাইক যায়, তার থেকে লিফট চেয়ে যাও আর গিয়ে মেকানিককে নিয়ে এসো, এসে আমাকে রিপোর্ট করো। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, শোনো, তোমার ফোন নম্বরটা দাও না, পরে তোমার গল্পটা আমি শুনবো। হ্যাঁ, হ্যালো। তো আবার রাগ করছে কথায় কথায়। মনে হচ্ছে ওর গল্প আমাকে আর শোনাবে না। কি হলো? স্যার, মেকানিক পাচ্ছি না। আরে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। অন্তত আরেকটা গাড়ি তো পাঠিয়ে দাও, ঠিক আছে? ওকে স্যার। দাদা, 7টা তো অনেকক্ষণই বেজে গেছে। আমার চাকরি তো গেল। আমার মামা ফোন করছে, যদি অ্যাটেন্ড করি তো আমাকে বকাবকি করবে। শুনবেন আপনি? আরে মাথা মোটা কোথাকার! বোনের ছেলে বলে তোমার নামে আমি সুপারিশ করেছিলাম, সেটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। মুখ পুড়িয়ে দিলে তুমি আমার। আর কোনোদিনও আমি তোমার মুখ দেখতে চাই না। তোমার কোনো কাজ করার মতো কোনো যোগ্যতাই নেই। এখন আমি ওখানে গিয়ে কি করব বলুন তো? তোমার দ্বারা জীবনে কিচ্ছু হবে না। মামা, তোমার মনে শান্তির জন্য এসব বলতে নেই, ছাড়ো। চল যা, পাগল কোথাকার। ছ্যা, এ কোনোদিনও পাল্টাবে না। এইসব আমার জন্য নতুন নয় দাদা, এটাতে আমি অভ্যস্ত হয়ে গেছি। বলুন তাহলে এখনো দাঁড়াবো? যদি আপনি বলেন তাহলে দাঁড়াবো। মেকানিক আসতে আসতে তো 15-20 মিনিট লেগে যাবে। ততক্ষণ টাইম পাস করার জন্য কিছু তো করতেই হবে। আরে তাই না? ভাই, আবার কার ফোন এলো? আমার বন্ধুর। ফ্রেন্ড মানে প্রেমিকা নাকি? হ্যাঁ, এবার তাহলে রোমান্টিক গল্প। চলো চলো চলো, মেকানিক আসা অবধি তোমার গল্পটাই শোনা যায়। ওর নাম হলো প্রিয়া। আমার মা আর ওর মা বন্ধু, সেই জন্য ফ্যামিলি ফ্রেন্ডস হওয়ার জন্য মাঝে মাঝেই দেখা হতো। কিন্তু আমাকে পাত্তা দিত না। একদিন আমি আর আমার একজন বন্ধু মিলে ওর বাড়িতে যাই। হঠাৎ আমার মনে এমন ভাবনা আসলো যেন মরুভূমির সমুদ্রের মধ্যে হঠাৎ জলের দেখা পাওয়া গেল। ওকে ওই দিন খুব সুন্দরই লাগছিল, কিন্তু ও আমার দিকে একবার ঘুরেও তাকায়নি। আমি চাইছিলাম যে ও আমার দিকে তাকাক। আমি চাইছিলাম ও আমার সাথে কথা বলুক, কেননা আমি ওর সাথে কথা বলতে চাইছিলাম। সব সময় আমি ওর কথা ভাবতাম। আর তারপর একদিন এমন ঘটনা ঘটলো। একটা মিষ্টির দোকান, একটা মিষ্টির মিষ্টি কিনতে হবে। আচ্ছা আচ্ছা, লিখছি তো। মিষ্টির দাদা, একটা কথা মনে পড়লো। স্কুলে গণিত বিষয়ের উপরে না একটা কবিতা লিখতে বলেছে। প্লিজ লিখে দাও না দাদা। গণিতের বিষয়ে কে আবার কবিতা লেখে? আর তারপর আজকে আবার সানডে। সে আর কি বলবো। প্লিজ দাদা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, যা করে দেবো। যা 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 যা, তাড়াতাড়ি গিয়ে পেপারটা নিয়ে যা। এক্ষুনি নিয়ে আসছি। সত্যি আমার ভীষণ ভালো লাগছে। আমাদের বন্ধুত্ব যেন এভাবেই বজায় থাকে। হ্যাঁ, ঠিকই বলেছ। মেয়েদের তো বিয়ের পর স্বামী, তার পরিবার সবাইকেই দেখাশোনা করতে হয়। স্কুলের বন্ধুত্ব তো সবাই ভুলে যায়।
কিন্তু আমরা তো প্রায় সময় দেখা হ্যাঁ। করি, আর তার কারণ ঈশ্বরের আশীর্বাদ আছে আমাদের ওপর। প্রিয়ার বাবা তো আমাদের কোথাওই যেতে দেয় না, কিন্তু এখানে আসবো শুনলে কখনো বারণ করে না। শুধু এটুকুই নয়, আমাদের রাশি আর নক্ষত্র দুটোই এক, আর সেই জন্যই তো আমাদের বন্ধুত্ব এতটা গভীর। আরে তুই চুপ কর, নয়তো নজর লেগে যাবে। এরা এত কিছু কি করে জানবে? আমার গোবিন্দ এর থেকে অনেক বেশি জানে। তুমি জানো কালকে কি হয়েছিল? কি হয়েছে? আসুন গুরুদেব, ভিতরে আসুন। আমি যা ভেবেছিলাম তা ঠিক। হ্যাঁ। এই বাড়িতে আর তোমার ছেলের মধ্যে অনেক দোষ রয়েছে। কোনো ব্যাপার নয়, আমি পুজোর দ্বারা তোমার সব দোষ শেষ করে দেবো। সেটাই করুন গুরুদেব। যাও, গিয়ে সেই সব জিনিসপত্র নিয়ে এসো। হ্যাঁ, যাও। এক্ষুনি আছি গুরুদেব। আরে আরে কুকুরটাও ঠিক করে বসতে পারে না নাকি বলতো? গুরুদেব এই যে নিয়ে এসেছি। এর মধ্যে নারকল কোথায়? এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। তাড়াতাড়ি গিয়ে নারকল নিয়ে এসো। হে ভগবান, এ আবার কোথা থেকে এলো? কোনো গন্ডগোল না করে বসে। মা তুমি যাও, আমি দেখে নিচ্ছি। ভাই, ভেতরে গিয়ে ভুলভাল কিছু কাজ করিস না। কিচ্ছু করবো না। আয় টাইগার, আয় না। কি করবে কে জানে। এসো বাবা গোবিন্দ, আমি বলেছিলাম না সব কিছু ঠিক হয়ে যাবে। কি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে? এইসব যদি নিয়ে যাও তাহলে তো তোমারই ভালো হবে। এসব কি বলছো তুমি বাবা? তোমাদের মতো লোকের দেখে আমার খুব কষ্ট হয়। তোমাদের মতো লোককে দেখে আমার ভয় পায় না। তোমরা বলো যে ভূত এখানে আছে ওখানে আছে, কিন্তু ভূত মনে আছে। তান্ত্রিক হয়ে তোমরা লোককে বোকা বানাতে থাকো। যন্ত্র মন্ত্রের মধ্যে যেন সবসময় লোকেরা থাকে, আর সেটাই তোমরা হাতিয়ার বানিয়েছো। লোকেদের টাকা লুট করে সেটা দিয়ে তোমরা নিজের ঘর ভর্তি করো। তোমরা একটু ভাবো না যে সেই টাকাগুলো সে কোথা থেকে নিয়ে আসে। সেই টাকা কামানোর জন্য তারা কতটা কষ্ট করে থাকে, আর কতটা ধার নিয়ে তারা সেই টাকা কামায়। কিন্তু তন্ত্রের নামে তোমরা তাদের কাছ থেকে সব লুট করো। তুমি চিন্তা করো না, এই সমস্ত কিছু তোমার দোষের কারণে হচ্ছে, দোষের কারণে। দোষের জন্য হচ্ছে? হ্যাঁ। এক্ষুনি বুঝতে পারবে যে কার দোষ আছে। টাইগার, আরে গুরুদেব, পুজো না করে আপনি কোথায় যাচ্ছেন? তুমি আর তোমার ছেলে দুজনে মিলে আমার পিছনে কুকুর লেলিয়ে দিয়েছো। ভালো হবে না তোমাদের, ভালো হবে না। আজকালকার ছেলেমেয়েরা এরকম রাশি নক্ষত্র কোথায় মানে? আর যদি বড়রা কিছু বলেও তাদের কথাও শোনে না একদমই। এদের নিয়ে কি করা যায় কে জানে। মা, এবার অনেক হয়েছে কিন্তু। আমি বললাম না রেগে যাবে। 12টা রাশি আছে তো কি হয়েছে? পৃথিবীর সব মানুষের সাথে সবকিছু একই রকম তো হয় না, তাই না? আচ্ছা এটা বলো তো, মহাকাশে তো কোটি কোটি নক্ষত্র আছে, তাদের মধ্যে এই 27টা নক্ষত্র কোথায় আছে জানো কি? বেশ ভালো বলছে না এ? তোমার হয়ে কথা বলছে সেই জন্য তোমার ভালো লাগে, তাই না? একদমই ঠিক বলছো তুমি, একদমই আমার মতো। আর বেশি দাঁত বের করতে হবে না, এবার আমার কবিতাটা লিখে দাও। আরে বাবা, লিখছি তো আমি। এসে গেল এবার আমাদের কবিগুরু। বুঝতে পেরেছি আমার কবিতাটা কত ভালো লেখা হবে। চলে এসেছিস ভাই তুই? কি করছিস ভাই? কবিতা লিখছিস নাকি? দেখি তো। লিখতে গিয়ে তোমার কথা মনে পড়ে, পড়তে গিয়েও তোমার কথা মনে পড়ে। সারাদিন শুধু তোমার কথা ভাবি, তোমার স্বপ্নই চোখে আসে। যখন হালকা হাওয়ায় তোমার চুলগুলো ওড়ে তখন আমাকে দেখে লজ্জা পেয়ে যাও তুমি। উঠতে বসতে শুধু তোমার কথাই মনে পড়ে। মিষ্টি মিষ্টি করে যখন হাসো তুমি, কেন জানি না বারবার খালি তোমার কথাই মনে পড়ে। যখন তুমি আমার কাছে এসে দাঁড়াও, চেষ্টা করলেও আমি নির্বাক থেকে যাই। বিরক্ত চোখে তোমার আমার দিকে তাকানোটা কেন জানি না আজ আমার ভালো লাগে। চুপি চুপি এত কিছু। আমি তো জানতামই না বাবা যে তুমি এত ভালো কবিতা লিখতে পারো। কবিতা কিন্তু এমনিতেই খুব সুন্দর। আরে তোমার কবিতার ব্যাপারে বলছে নাকি তুমি যা করতে চাইছো সেই ব্যাপারে বলছে? সব কথা বলছিস আবার? বাবা গোবিন্দ, হ্যাঁ মা? ব্যাংকের লোনটা দিতে হবে না, তাই জন্য আনাজ নিয়ে আমি কমিটিতে যাচ্ছি। খেতে কিন্তু মোটরটা চলছে, জল ভরে গেলেই মনে করে বন্ধ করে দিস। আর বাড়িতে পাম্পটাও কিন্তু চলছে, জল ভরে গেলে সেটাও বন্ধ করে দিবি। আর দুধটা জাল দেওয়ার জন্য বসিয়ে রেখেছি, ওটাও নামিয়ে নিস। আমি ঠিক আসছি। আছে মা, হ্যাঁ, বন্ধ করে দেবো। গোবিন্দকে কেন বলছিস? ও তো ভুলে যাবে। তুই যা, আমি দেখে নিচ্ছি। আরে না না, তোমাকে তো ওর সাথে যেতে হবে পরীক্ষার জন্য। তুমি বরং সেখানেই যাও, আমি তাড়াতাড়ি চলে আসব। কত পরিশ্রমী। আর অন্যদিকে তুই নিজেকে দেখ, কোনো কাজ পারিস না। যদি দুধ জাল দিতে বলি তাহলে পুরো দুধটা পুড়িয়ে ফেলিস, আর পাম্প বন্ধ করতে বললে তাহলে তোর সেটা মনেই থাকে না।
তুই একেবারে কোনো কাজেরই নোস। বাড়ির আশেপাশটা জলে ভেসে যায়। আবার শুরু করেছি। আচ্ছা যা, তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে নে, পরীক্ষার জন্য দেরি হয়ে যাবে নয়তো। পরে আবার এটা বলিস না যেন যে এটা ভুলে গেছি ওটা ভুলে গেছি। গোবিন্দকে দেখে অন্তত কিছু শেখ। ও কিছু করতে ভুলে যাক, তারপর আমি তোমাকে বলছি। ওর সব মনে আছে। মা যেমন যেমন বলেছিল ও সব কাজ তো ঠিক সেভাবেই করছে। ওর মেমরি তো ভীষণ ভালো। হ্যালো, আমার মেমোরি পাওয়ার বেশি নয়, যেমনটা তোমার মা বলেছে। এই সব কিছুর কারণ হলো এই মেথডটা। বুঝলে না তো? আচ্ছা আমি বোঝাচ্ছি, তুমি শুধু একটু মন দিয়ে শোনো। যদি তোমার কোনো কাজ বাকি থাকে তাহলে একটা জিনিস হাতে থাকবে, আর সেটাই এর ইন্ডিকেশন। যদি এক্সাম্পল দিয়ে তোমাকে বলি তো, যদি বাস কন্ডাক্টর তোমাকে চেঞ্জ না দেয় তাহলে সেই টিকিটটাকে পার্সে না রেখে হাতে রাখো, ফলে চেঞ্জটা নিতে ভুলবে না। ঠিক সেরকমই সিম্পল। প্রিয়া চল, মা দেরি হয়ে যাচ্ছে। মা আমি তো রেডি, চলো। এই তোর হাতে চিরুনি কেন? অ্যাডমিটটা নিতে ভুলে গেছি মা। হে ভগবান, এই মেয়েটাও না সব সময় কিছু না কিছু ভুলেই যায়। হ্যাঁ দাদা, ও দাদা, কি হয়েছে? তুমি ওই শার্টটার কি অবস্থা করছো? শুধু শার্টটাই নয় রে, আমি ওই কবিতাটা শোনাবো? শোনা ভাই শোনা, আজ তোর কবিতাটাও আমি শুনেনি। একটা অর্ধেক পাগল পুরোপুরি পাগল হয়ে যাচ্ছে, আর কিছু করতে পারবে না। আবে যা, মন দিয়ে পড়বি, বুঝেছিস? আরে ভাই তাড়াতাড়ি কর না, দেরি হয়ে যাচ্ছে তো। সেরকম হলে পিন্টুকে বাসে করে পাঠিয়ে দেবো। আরে না 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 না, ভাইয়ের ছাড়া গেলে মা টেনশনে পড়ে যাবে। ওখানে গিয়ে কিছুই করতে পারবো না আমরা। তুই তো এমন ভাবে বলছিস যেন ওখানে গেলেই তুই জিতে যাবি। হেই, জেতাটা বড় কথা নয়, সেখানে পার্টিসিপেট করাই বড় ব্যাপার। হ্যাঁ এই বারবার মিস কলটা কে দিচ্ছে রে? এই নিশ্চয়ই ওই হবে। আমিও সেরকমই মনে করছি। এখন আমি কি করব? আরে ফোনটা একবার করেই দেখ না। তাড়াতাড়ি কর, তৈরি হয়ে গেছি, যা তাড়াতাড়ি। পোস্টার মারার জন্য লোক জোগাড় করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, এসে গেছে তোর ভাই। হ্যালো। হ্যালো কে? হেই, এটা তোর মা রে। কি বললি? ওর মা? এটা তো কমেডি হয়ে গেল ভাই। বাজে কথা বলিস না রে ভাই, এখন আমি কি করব? পরের বার যখন মিস কল দেবে না তখন তাড়াতাড়ি কল ব্যাক করিস। হ্যাঁ 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 ঠিক আছে। আসছি ভাই, এখন চল, টাইমলি ওখানে পৌঁছে যাস কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আরে তোকে তো আমি এই পিন্টু, তাড়াতাড়ি কর না ভাই। এই তো হয়ে গেছে দাদা। এটা তো প্রিয়ার ফোন রে। প্রিয়া বলছো তো? প্রিয়া, আমি জানি এটা তুমি। আমি বলছি। একটা কবিতা লেখানোর ছিল। এবার তো দেখছি দাদা কবি হয়ে যাবে। আসলে পরের সপ্তাহে আমাদের কলেজে একটা কবিতার প্রতিযোগিতা আছে। আপনি লিখে দেবেন এটা ভেবে আমি ওদের হ্যাঁ বলে দিয়েছি, কিন্তু আপনাকে কি করে জিজ্ঞেস করব সেটাই ভাবছিলাম। আপনি হেল্প করবেন তো? বলুন না। হ্যাঁ, আমি লিখে দেব। দাদার কোনো বিকল্পই হয় না। আপনি আমাকে সাহায্য করবেন তো? সাহায্য তো আমি করে দেব, কিন্তু কবিতাটা তোমার নিজে লিখতে কি হবে। বলেটা কি? আমি লিখবো? আরে না না, আমি লিখতে পারবো না। আপনি যে আপনার ভাইকে একটা লিখে দিয়েছিলেন সেরকমই একটা লিখে দিন না প্লিজ। আরে ও তো 1 নম্বরের বোকা, সেই জন্য আমি ওকে লিখে দিয়েছিলাম। কিন্তু তোমার কথাটা আলাদা। তুমি তো সব বোঝো, তাছাড়া ইন্টেলিজেন্টও। তুমি তো ঝপ করে বুঝেও যাবে।
কিভাবে লিখবো তাহলে বলুন না। অনেকগুলো কবিতার বই আগে পড়ো, আচ্ছা। আর কবিতার পাতাটা ওপেন করে পড়ুন। তারপর? যে কবিতাটা বেশি পছন্দ সেটা আলাদা করে পড়ুন। আর তারপর? তারপর যে কবিতাটা তোমার পছন্দ তার প্রত্যেকটা লাইন আবার করে লেখার চেষ্টা করো। আমিও এরকমটাই করেছিলাম। প্রতিদিন যদি এরকম ভাবে 2 ঘন্টা লেখো তাহলে তুমি ভালো কবিতা লেখা শুরু করবে। আমি সত্যিই লিখতে পারবো তো? শুরুতে একটু সমস্যা হবে, আমারও এমনটাই হয়েছিল। যদি চেষ্টা করতে থাকো তাহলে তুমি লিখতে পারবে। ঠিক আছে, আমি ট্রাই করছি তাহলে। ট্রাই নয়, আমার পুরো বিশ্বাস যে তুমি লিখতে পারবে। আরে মা এসে গেছে, বাই। ওকে, বাই। তুমি তো দেখছি এবার পুরো পাগলই হয়ে যাবে। হুম। বাস স্ট্যান্ড এসে গেছে। এই আস্তে আস্তে আরে আস্তে। নাম ভাই নাম। এই তুই আমাকে বাস স্টপে একা ছেড়ে চলে যাবি না? ভাই তোকে আমি বাড়ি পর্যন্ত ড্রপ করে দিতাম, কিন্তু তোর মা গেলেই তো খালি খিটখিট খিটখিট করে, তাই জন্য আর ইচ্ছে করে না যেতে। ও আমার মা সবসময় বলে যে এরকম স্বার্থপর ছেলেদের সঙ্গে বন্ধুত্বই করবি না। ছাড় ভাই, অনেক শুনেছি। তুই তো সেদিন বলছিলি যে প্রতিযোগিতাতে অংশগ্রহণ করাটা নাকি বিরক্তের কাজ। হ্যাঁ, এই আমি তো স্বার্থপর ছেলেদের ব্যাপারে বলছিলাম, তুই এত চিন্তা করছিস কেন? এখন আর কথা করাস না, চল। আরে তোকে আমি বলেছিলাম না যে এরকম ধরনের কথা বলবি না আমার সাথে। চুপ কর তো। ফোন করে একে আমি দিচ্ছি। ছাড় না ভাই, আমার টাকা কেন নষ্ট করব? হেই, প্রিয়ার ফোন। হ্যালো। হ্যাঁ প্রিয়া, বলো না কি হয়েছে? আসলে বেশ এমনিই ফোনটা করেছি আমি। 1 সপ্তাহ ধরে কোথায় ছিলে তুমি? ও আসলে মায়ের গ্রামে গিয়েছিলাম, ওখানে নেটওয়ার্কই পাওয়া যায় না। আর তাছাড়াও আমার না একটু লেগেছে। চোট? আরে বাবারে, কি করে লেগেছে? ষাঁড়কে ধরার প্রতিযোগিতা ছিল, সেখানেই লেগেছে। 1 সপ্তাহ হসপিটালে ছিলাম, কালই ডিসচার্জ হয়েছি। এখন কেমন আছো? খুব বেশি লাগেনি? আরে বেশি লাগেনি, ব্যাক সাইডে আমার লেগেছে। ডক্টর আমাকে বললো যে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। থ্যাংক গড। যদি বেশি জোর লেগেছে তো তাহলে 6 মাস হাসপাতালে থাকতে হতো। ভালো হয়েছে সেরকম কিছুই ঘটেনি, খুব জোর বেঁচেছো। তুমি তো মেডিকেল স্টুডেন্ট, তাই তুমি জানো। এই কথাটা ওই ষাঁড়টা তো আর জানতো না, না? আচ্ছা প্রিয়া, তুমি আমাকে 1 সপ্তাহ ধরে ফোন করছিলে আর নেটওয়ার্ক আসতেই তোমার ফোন ঢুকলো। সেরকম কোনো ব্যাপার নয়। কি হলো, চুপ করে গেলে কেন? নীরবতা অনেক কিছুই বলে দিতে পারে, সেই জন্য। ওই তো মেকানিক চলে এসেছে, চলো আমাদের তাড়াতাড়ি পৌঁছতেও হবে। এদিকে তোমার গল্পটাও শুনতে খুব ইচ্ছে করছে, কিন্তু মনে হয় না এখন পুরোটা শুনতে কেন পারবো। একবার। তবে খুব মজার কিন্তু তোমার এই লাভ স্টোরি। খুব ভালো এটা। এই চুপচাপ গিয়ে গাড়িটা ঠিক করাও, যাও। যখনই দেখো খালি তাড়িয়ে দেয়, কিছুই শুনতে দেয় না আমাকে। মেকানিক ভাই, গাড়িটা একটু তাড়াতাড়ি ঠিক করো। স্যার কম করে 10 মিনিট তো আরো লাগবেই। স্যার এখানে তো কাউকেই পাচ্ছি না, অন্য কোনো জায়গায় খোঁজ করতে হবে। কম করে 2 ঘন্টা তো লাগবেই স্যার। বলুন কি করব? স্যার বলবেন তো কি করব? কোনো কাজের নয় তুমি, রাখো ফোন। স্যার কিচ্ছু ব্যবস্থা করতে পারছি না, কি করব? ফালতু লোকজন সব। এখানে সব তো আমার মতোই না। ওকে স্যার, আমি আসলাম। ভাই কিছুক্ষণ আগে পর্যন্ত তো তুমি খুব আশাবাদী ছিলে, এখন এরকম নিরাশাবাদী হয়ে গেলে কেন? এত তাড়াতাড়ি পাল্টি খাও, কোনো সমস্যা আছে নাকি তোমার? স্যার আশাবাদী হওয়াটা নিজের মধ্যে থাকলে ঠিক আছে, এখন আমি লোকেদের ওপর সেটা খাটালাম তখনই সমস্যায় পড়লাম আমি। সেই জন্য আশাবাদী হওয়াই উচিত নয়।
বাবা গোবিন্দ, হুম? 1 মাস হয়ে গেল তুই ভালো করেই কাজ করছিস, কারুর কুদৃষ্টি যেন তোর ওপর না পড়ে। আয়, মা তুই আবার কিন্তু এসব বলতে আরম্ভ করিস না যে তোর টাকা দিয়েই এখন ব্যাংকের লোন শোধ করব, পিন্টুকে পড়াশোনা করাবো। তুই শুধু চুপচাপ দাঁড়িয়ে থাক। এটাতে থুতু দে। তুমি এটাকে দাও, আমার কাছে দাও। তুমি আমার কাছে দাও, আমি ফেলে দিচ্ছি। দাও। আরে আরে, জানি না বাবা ও আবার কি করবে। তুমি যে ডাল বানাও সেটা একদমই টেস্ট হয় না। নাও, আজকে তোমার ডাল দারুণ হয়েছে। 1 মিনিটে প্রুফ করে দেখিয়ে দিলাম, দেখেছো? আচ্ছা, তুমি কি এটা বুঝতে পারলে না যে এটা রান্না করলাম বলে ব্যাংক লোন শোধ করতে পারবো না? আবার শুরু করেছে। তার মানে যুগ যুগ ধরে যে প্রথা চলছে সেটা কি ভুল নাকি? উত্তরটা দিবি তো? একটা গ্রামে একটা স্বামীজি বেড়াল পুষেছিল। যখন উনি পুজো করতেন, সেই বেড়ালটা তাকে যাতে ডিস্টার্ব না করে, উনি ওই বেড়ালটাকে খুঁটিতে বেঁধে রাখতেন। লোক ওই বেড়ালটারও পুজো করত। একদিন ওই বেড়ালটা মরে যায়। তখন বলল পুজোর জন্য নতুন বেড়াল দরকার, যাকে পুজো করা যায়। তো লোকেরা গিয়ে ওখানে আরেকটা বেড়াল বেঁধে দেয়। এখন তুমিই বলো মা, স্বামীজি তো ওখানে নিজের সমস্যা থেকে বাঁচতে ওখানে বেড়ালটা বেঁধেছিল, কিন্তু লোকেরা সেটাকে পুজো শুরু করে দেয়। আমাদের দেশে অন্ধবিশ্বাস এভাবেই শুরু হয় মা, আর সেটার মধ্যেই এটাও একটা। এটাকেও এক ধরনের নেশা বলা হয় মা, আর এটা অনেক বড় বড় লোকের নেশা হয়ে গেছে মা। আর সেই জন্য জানি না মা, কত লোক আজকাল কুঁড়ে হয়ে গেছে। আমি সত্যি বলছি মা, তুমি এখন এইসব অন্ধবিশ্বাস মানা বন্ধ করো মা। মানুষকে নিজের কর্মের ওপর ভরসা রাখা উচিত। এই অন্ধবিশ্বাস কিছুটা পর্যন্ত মানা যায় মা। জানি না ও কবে শুধরবে। এই কাজটা যদি অফিসে করতাম তাহলে সবাই বাবা বলতো। আর এটাই হলো প্রথম চাকরি যাওয়ার গল্প। এক্সকিউজ মি, কি হয়েছে? আমার পারমিশন ছাড়া আমার কেবিনে আপনি কি করছেন? সরি, যখন থেকে আপনি কোম্পানিতে জয়েন করেছেন তখন থেকে শুধু লোকসানই হচ্ছে। এই জন্যই তোমাকে বাইরের টেবিলে বসতে বলেছি স্যার। আপনি চাইলে এমডির সাথে কথা বলতে পারেন। হ্যালো। হ্যালো গোবিন্দ, হ্যাঁ বলুন স্যার। আমার কেবিনে একবার এসো। হ্যাঁ আসছি স্যার, আসছি। এসো গোবিন্দ। ইয়েস স্যার। হঠাৎ করে এই ল্যাপটপের ডিসপ্লেটা কাজ করছে না, দেখো তো একবার। স্যার 1 মিনিট, চশমাটা দিন না প্লিজ, দিন না স্যার। হুম, স্যার যদি এই চশমাটা পাল্টান তাহলে এই ডিসপ্লেটা দেখতে পাবেন। হ্যাঁ দাঁড়াও। ল্যাপটপে গন্ডগোল আর তুমি আমাকে চশমা পাল্টানোর কথা বলছো? ইডিয়েট, পাগল হয়ে গেছো নাকি? কেন স্যার, কোম্পানিতে সমস্যা হয়েছে তো আমারও তো কেবিন বদলানো হয়েছে। ও, তাহলে এটা বোঝাতে চাইছিলে? এক্ষুনি বলছি তোমাকে, এই ফাইলটা দেখো। স্যার 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 কোম্পানির লাভের জন্য সফট অ্যানালিসিস, কোয়ালিটি চেঞ্জ এইসব যদি করেন তাহলে ঠিক হয়ে যাবে। দেখুন স্যার, এই ব্রাইটনেস বাড়ানোর জন্য এই দেখুন স্যার, শিফট প্লাস F3 স্যার, ব্রাইটনেস বেড়ে যাবে স্যার। আপনার ডিসপ্লেও ঠিক হয়ে গেছে। ঠিক এইভাবেই যেখানে প্রবলেম হবে সেটাকে ঠিক করতে হয়, সেটাকে ছেড়ে দিয়ে তুমি আমাকে শেখাতে এসেছো? তোমার এই ব্যবহারের জন্যই যেদিন থেকে তুমি কোম্পানিতে জয়েন করেছো সেদিন থেকেই কোম্পানির লোকসান হচ্ছে। তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে কোম্পানি থেকে তাড়ানোর আগেই তুমি রেজিগনেশন দিয়ে দাও। এভাবে ছাড়াটা উচিত হবে না স্যার, মনের শান্তির জন্য। চল যা চাসমিস কোথাকার। ইউ ফুল ইডিয়েট! এখানে কি করছে? যখন দেখো শুধু ডোনেশন নিয়ে নিয়ে আমাদের মাথা খারাপ করে দেয়। এই যে চলো এখান থেকে। কাকে দেখছো? নমস্কার গোবিন্দবাবু। নমস্কার। বহুদিন পরে এলেন এদিকে। বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ আমিও ঠিক আছি। শুনুন, গ্রাম থেকে চলে যাওয়ার আগে আপনি যে ব্যবস্থা করে দিয়েছিলেন
আর যেভাবে যা যা করতে বলেছিলেন সেই জন্যই প্রত্যেক মাসে দৃষ্টিহীন বাচ্চারা হ্যাঁ। আর সমস্ত গরিব বাচ্চারা দুবেলা পেট খুব ভরে ভালো খেতে কথা। পাচ্ছে। এই সব ব্যবস্থা করার ফলে আমাদের আর কোনো সমস্যাই নেই এখন। এটা তো খুব ভালো কথা। ভক্তদের দ্বারাই ভগবান নেত্রহীন বাচ্চাদের সাহায্য করছেন। আমাদের এখন আর কারোর কাছে কিছু চাইতে হয় না। আমাদের হাতে কিছু নেই, সব ওপরওয়ালার হাতে। আমি তো একটা মাধ্যম। ওখানে ওই যে ভদ্রলোক চলে যাচ্ছেন, ওনাকে বলবেন একটা নারকেল নিয়ে যেতে। দান দেবার ভয়ে উনি লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাচ্ছেন। আচ্ছা, এখন ঠিক আমি আছে। তাহলে আসি। ভগবান আপনার মঙ্গল করুন। হ্যাঁ। আরে তুমি এর কাজের জন্য বলেছিলে নাও, তোমাদের দুজনকে যেন কোম্পানিতে আর না দেখি। স্যার, বদমাইশ স্যার, কোথাকার, যত সব ফালতু স্যার, ছেলে স্যার, কোথাকার, একটাও কথা না। ভগবান, এটা কি করলে আমার সাথে? ভাই তোর কথা বলতে গিয়ে এখানে আমার চাকরি নিয়ে টানাটানি শুরু তো হয়ে গেল। আমি এখানে কি করবো রে ভাই? এবার চল গিয়ে ওনার পা ধরি। হ্যাঁ হ্যাঁ, স্যার, চল। স্যার, স্যার স্যার, স্যার দাঁড়ান, স্যার, একটু দাঁড়ান। Shit, স্যার আই, ম্যাচ তো আমি খেলিনি, কিন্তু উইকেট আপনা আপনিই পড়ে যাচ্ছে রে ভাই। দেখলি দেখলি তো? ভাই তোরও তো উইকেট পড়েছে। আরে কোনো ব্যাপার নয়। তুই চুপ কর কিপ্টের গাছ। আমি কতবার বলেছি যে আমার বাড়ির লোকের ব্যাপারে কিছু বলবি না। বললে কি করবি তুই? হ্যাঁ হ্যাঁ, মনের শান্তির জন্য। আরে বাপরে বাপ। আরে কোথায় যাচ্ছিস? আরে ওই যা, চলে গেল। এবার 3 নম্বর চাকরি যাওয়ার গল্প। এই শোন, এই চেয়ারটাকে এখান থেকে তুলে ওখানে নিয়ে যাবি, বুঝলি তো? তুই কোথায় যাচ্ছিস? ওখানে কেউ টয়লেট করতে যাবেন না, বন্ধ করে দে দরজাটা, বুঝলি? এই গাছগুলোকে তুলে নিয়ে এই সাইডে রাখবি। আর এটা কি রাখা রয়েছে? মেশিন দাদা। ঠিক আছে ঠিক আছে, ওটা ওখানেই থাকতে দে। যে যে জিনিস যেখানে যেখানে রয়েছে সেখানেই থাকতে দে, তবেই কোম্পানির লাভ হবে। বাবা বাবা, কোম্পানি লাভ হলেই তো ভালো, তাই না? আগে নিয়ে যেতে হবে তো কোম্পানিটাকে। এক কাজ কর, পশ্চিম দিকে মুখ করে বস। আরে যা না, ওইদিকে গিয়ে বস। জলের জারটা দক্ষিণে রাখবি। কি করছিস? আমি তোকে জিজ্ঞাসা করছি যে কি করছিসটা কি তুই? আপনি তো বললেন যে বাস্তুর হিসাবে কোম্পানির উন্নতি হবে, তাহলে এটার কি দরকার? যদি কষ্টই না করতে হয় তাহলে শুধু পুজো করলেই তো হয়ে যাবে। সেটা করলেই লাভ হবে, কোম্পানিও ভালো চলবে। কি বলছিস কি তুই? স্যার দেখুন না, কি সব আজে বাজে কথা বলছো। কি হয়েছে? স্যার, এর উপরে একদম বিশ্বাস করবেন না। এ একদম বেকার কথা বলছে। এ সব সময় বলে যে উত্তর পশ্চিম দিকে যেন বাড়ি না হয়, সব শেষ হয়ে যাবে। কিন্তু কত লোক এই দিকেই ঘর করেছে আর কত খুশি আছে, তাদের উন্নতি হচ্ছে। পৃথিবীতে বড় বড় আইটি কোম্পানি যারা এত বড় টার্নওভার দেয়, তারা কি বাস্তু অনুযায়ী চলে না? আজই ওর পাওনা গন্ডা মিটিয়ে বিদায় করো। স্যার স্যার, ভগবান আর কাজের সামনে কিচ্ছু বড় হয় না। আমার কথাটা শুনুন স্যার। আর কিছু বলার আছে? স্যার, এরা টাকা মারার জন্য আসে, এদের কথা আপনি বিশ্বাস করবেন না স্যার। বুঝতে পারলে তো তুমি? স্যার, মনের শান্তির জন্য স্যার। তুমি সত্যি খুব বড় বোকা মানুষ। এখন তো আপনি বুঝতেই পেরেছেন যে আমি কেমন ধরনের মানুষ। মানুষ হিসেবে খুবই মজাদার তুমি। সত্যি বলতে কি, পুরোপুরি কমেডিয়ান। খুবই মজাদার। এই চুপ করো, কতবার বলেছি অন্যের কথার মধ্যে হুটহাট নাক গলাবে না। এই তো এমনি। কোনো দরকার নেই, যাও গিয়ে মেকানিককে হেল্প করো। ম্যানেজার, যে কাজটা করতে বলেছিলাম হয়েছে? যতক্ষণ পুরো গল্পটা না শুনবো আমার মাথা কাজ করবে না। পরে ফোন করে আমাকে বলো গল্পটা। হ্যাঁ, যা। গাড়ির জন্য পাশের গ্রামে গিয়ে ব্রেক অয়েল আনতে হবে, ততক্ষণ গাড়িটার খেয়াল রাখবেন। হ্যাঁ স্যার, ট্রাভেল এজেন্সি থেকে বলছি। চলো মেকানিক, যাওয়া যাক। স্যার, অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আপনি চিন্তা করবেন না স্যার, আমি আরেকটা গাড়ি রেডি করে পাঠাচ্ছি। ফোনটা রাখো দয়া করে। অন্য মেকানিক আসতে এখনো কমপক্ষে আধ ঘন্টা। আমি বুঝতে পেরে গেছি, আপনার টাইম পাস করার জন্য আমার গল্পটা শুনতে হবে। আর এমনিতেও এই জঙ্গলে কোন আইপিএল ম্যাচই বা দেখছি আমরা। এই তাবিজ বাদলে তুই 3 দিনের মধ্যে চাকরি পেয়ে যাবি। হ্যাঁ, এই মাদুলিটা বেঁধে নিলে 10 দিনের মধ্যে তোর লক্ষ্য পূরণ হবে। তুই যদি দুহাত জোর করে ঈশ্বরকে মনে প্রাণে ডাকিস তাহলে কুবেরের ধন পেয়ে যাবি। যখন তুমি এই নবরত্নের আংটিটা পরবে, তোমার জীবনটাই পাল্টে যাবে। ও কিন্তু আগে এইসব একদম বিশ্বাস করতো না, আর সেই জন্যই ওর জীবনে এত সমস্যা চলছিল। কিন্তু গত 6 মাস ধরে আমার কথাও শুনছে। মা, তোমার কথা শুনেই বা আমি কোন আম্বানি হয়ে গেলাম? সবার সামনে আমি এইভাবেই দাঁড়িয়ে আছি। ওর ভালো দিনটা কবে থেকে শুরু হবে একটু দেখে বলুন না। দেখছি আমি। তুই গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, দেরি হয়ে যাচ্ছে। বাবা, একটু হাতটা দেখাও। হ্যাঁ।
এখানে তিথি নক্ষত্র। বাবা, হাতটা তো তোমার খুবই ভালো, আর কুষ্টিও ভীষণ ভালো তোমার। হ্যাঁ। কুষ্টি অনুসারেও খুব ভালো চাকরি পাবে, গাড়ি হবে, বাড়ি হবে, সুন্দরী একটা বউও হবে ওর, কারণ ওর শুক্র অনেক উঁচুতে। কিন্তু ওকে পুরনো সব সঙ্গ ছাড়তে হবে, বিশেষ করে এই কুকুরটার কাছ থেকে তো খুব কষ্ট পেতে চলেছে ভবিষ্যতে। ওর জীবনে শনি হয়ে বসে আছে। কি বললি আমি অশুভ? হ্যাঁ মা, এই কুকুরটাই। কি হয়েছে বাবা, ফ্ল্যাশব্যাক? এবার আসি আমি, আমাকে যেতে দাও তোমরা, আমার অনেক কাজ আছে, কিন্তু আমি এখন আসি। হ্যাঁ, আবার পরে কখনো আসবো। এর তো সর্বনাশ আমি করেই দিয়েছি। শুনেছিস তো তুই? এই পিন্টু, ফ্ল্যাশব্যাকটা তুই শোন, আমি তো শুনে নিয়েছি। গোবিন্দকে, হ্যাঁ আমি। আপনি ইন্টারভিউর জন্য এসেছেন? আপনাকে এমডি পবন বাবু ডেকেছেন। এইখানে কি করছে? এই হিস। শু। এই, যা এখান থেকে। কি করছিস তুই? কুকুর কোথাকার, তুই একটা কুকুর। কুকুর তুই না, কুকুরই থাকবি। দেখিয়ে দিলি তো নিজের জাত। এখানে এসে তুই টয়লেট করছিস, দেখাচ্ছি তোকে। এই গর্ধবটা কে রে, যে বাথরুমের সামনে এসে আমাকে এই টয়লেট করতে বারণ করছে? কে রে তুই? তোকে কে এখানে আসতে দিয়েছে? ইডিয়েট! স্যার, স্যার ওখানে ওই কুকুরটা ছিল, তাই। আমাকে কুকুর বলছিস তুই? পাগল নাকি? মাথা খারাপ হয়ে গেছে তোর? আমি কুকুরকে বলছিলাম স্যার। কোথায় গেল রে? এই, তুই কোনো ম্যানার্স জানিস না নাকি? তোকে আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে কে অ্যালাউ করেছে? এই রকম পাগলামো করলে তুই আমার কোম্পানিতে কেন, পৃথিবীর কোনো কোম্পানিতে চাকরি পাবি না। ওখানে আর এক মিনিটও আমি তোর মুখ দেখতে চাই না। বেরিয়ে যা এখান থেকে। আমাকে স্যার, স্যার আমার কুকুর তো ও ছিল আর ডাকছে। আত্মার শান্তির জন্য একটা কথা বলবো। কি বলবি আবার? চল যা এখান থেকে, বুদ্ধ কোথাকার। কি বললি? এই পিন্টু, ওই পণ্ডিত একদম ঠিক বলছিল। সবার আগে একে এখান থেকে তাড়াই। দেখলি, একে তাড়াতেই এসআর কোম্পানির ইন্টারভিউ লেটার পেয়ে গেলাম। পণ্ডিত মশাই তো ঠিকই বলছিল, ওনার কথা সত্যি হয়ে গেল রে। এবার কিন্তু তুমি পুরোই পাগল হয়ে যাচ্ছ, ঠিক বললাম তো? পণ্ডিত মশাই বলেছেন গাড়ি বাংলো সব পাবো আমি। ভাই, এই সময় আবার কে আসলো? এই কালা নাকি তুই? দরজাটা খোল। তোর কুকুর যা করেছে তার জন্য তোকে প্রাণে মেরে ফেলা উচিত। কি হয়েছে সেটা তো বলো। তোর কুকুর আমাদের বাড়িতে এসে পটি করে গেছে। ভদ্রভাবে এসে সেগুলো ধুয়ে দে, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। দাদা কি সুন্দর করে বলছেন। এই শোন না, চনা গিয়ে ওনার বাড়িটা পরিষ্কার করে দিই। দাদা আপনি যান, আমি এসে সব পরিষ্কার করে দিচ্ছি। আপনি যান না, যান যান। দাদা, একে না পুরোপুরি প্রাণেই মেরে দিই। প্রাণেই মারতে যাচ্ছি একে। দাদা, যদি আমরা খাবারে বিষ মিশিয়ে খাওয়াই তাহলে কেমন হয়? এই পিন্টু, কি বলছিসটা কি তুই? নিজেদের পোষা কুত্তাকে কি করে মারবো আমরা? একটা কাজ করি, একে কোনো গাড়ির সামনে ফেলে দিই, ওর তলায় পড়লে মরে যাবে। দাদা, তোমার বুদ্ধিটা না। এই গাড়ি আসছে, সর সর সর। আবার দেখা হবে টাইগার। কুকুরটাকে রাস্তায় এইভাবে ছেড়ে দিয়েছিস কেন? আমার গাড়িটাই তোর চোখে পড়লো নাকি? এক্ষুনি যদি মরে যেত তখন? সরি 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 দাদা, হ্যাঁ, ডেকে নিয়ে যা। সরি দাদা, ওর কোনো বুদ্ধিই নেই তাই ছাড়লাম। একটু চোখ কান খোলা রেখে রাস্তায় হাঁটবি। সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ। কোথা থেকে চলে আসে কে জানে। দাদা, তোমার এই বুদ্ধিটা না একদমই বাজে। এইবার দেখাচ্ছি একে, দাঁড়া। যখনই কোনো গাড়ি আসবে এই দড়িটা ধরে টেনে নেব, আর টাইগার একেবারে খালাস। সুপার দাদা, এবার দেখতে থাক। পিন্টু, বাস আসছে। আমি টানছি দাদা। চল টানি, রেডি। আবার বেঁচে গেল ভাই। এই দেখবি, ও এখানে আর ফিরে আসবে না। সত্যি বলছি, টাইগার আর এখানে ফিরে আসবে না। ও মৃত্যু দেখে খুব খারাপ ভাবে ভয় পেয়েছে ভাই। ও কখনো আসবে না এখানে।
তাহলে একটা ব্যাপার তো পুরো কনফার্ম, তোমার এই স্টাইল দেখে ম্যানেজারের চাকরি কনফার্ম। সত্যি বলছিস তুই? হ্যাঁ, ইয়ে। চলো যাওয়া যাক। এই ননসেন্স, এই সাইকেল করে কেন? কে স্যার কোম্পানির ম্যানেজার হতে চলেছি, সরা তো সাইকেলটাকে। অটো করে যাব। ঠিক আছে, অটোতেই যাওয়া যাক। অটো, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। ইস, দাদা এবার কি করবে? যাই করি না কেন এ যাচ্ছেই না। এখন কি করব ভাই? হ্যালো, হ্যাঁ এই তো গাড়িটা লোড করে এক্ষুনি আসছি আমরা। একদম টেনশন করো না, চলে আসছি, একটু সময় লাগবে। হ্যাঁ পিন্টু, চল একটা কাজ করি, একে আমরা অন্য স্টেটে পাঠিয়ে দিই। চল এবার তুই যা এখান থেকে। বাই টাইগার। পিন্টু, এখন আমরা টাইগারের থেকে পিছু ছাড়ালাম। দে তালি। এই পিন্টু, এই কোম্পানিটা তো খুব বড় রে ভাই। এবার তাহলে তুমি ভেবে না তোমার চাকরি পুরো কনফার্ম। থ্যাঙ্কস ভাই। গোবিন্দর নাম্বার এটা? ইন্টারভিউ লিস্টে ওর নামও আছে নাকি? আরে বাপরে, এখানে কি করছে? এক্ষুনি একটা কুকুরকে পাশ কাটিয়ে এলাম, আর দ্বিতীয়টা এখানে রয়েছে। পণ্ডিত মশাই বলেছিলেন পুরনো বন্ধুদের থেকে দূরে থাকতে। দেখছি। 1 মিনিট, ওইদিকেই আসছে, আমি দেখছি। গোবিন্দ, এই গোবিন্দ, এই কিপটের গাছ ভাই, তোকে ডাকছি কখন থেকে, আর চুপ করে চলে যাচ্ছিস, কি ব্যাপার? এই ম্যান, ইউ নো হু আই অ্যাম? এই তুই কে সেটা কি আমি ভুলে গেছি নাকি? ও, আমার স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ এইসব বদলানোর পরেও তুই আমাকে চিনতে পারছিস? গামছাকে এইভাবে গলায় বাঁধলেই কি স্টাইলিস্ট হওয়া যায় নাকি? হ্যাঁ, পণ্ডিত মশাই বলেছেন যে তোর মতো বেকার বন্ধুদের সঙ্গে যেন না মিশতে। কার, বাংলো, আমি এই সব কিছু পাবো। তাহলে এখানে কেন এসেছিস? এটা আমার কোম্পানি, আর আমি এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি। ভাই, তোর নাম ধরে 8 ঘন্টা আগে ডাকা হয়ে গেছে কখন। আমি তোর হয়ে বলেই দিতাম, কিন্তু তোর এই হাবভাব দেখে আমার মুড বদলে গেছে। যা যা যা, এখন যা এখান থেকে, চলে যা। বলছিস কি? তোর ফাইল বন্ধ হয়ে গেছে ভেবে নে। আরে যা ভাই এখান থেকে, এর মানে সব আরে শেষ? যা না। এখনো ইন্টারভিউ দিতে পারলো না, বাড়ি গাড়ির স্বপ্ন দেখছে। বড় কেউ কেটে এসেছে, ভাবিস কি নিজেকে? হ্যাঁ, যা এখান থেকে, যা। সব শেষ। কি হলো দাদা? হয়নি নাকি? হেই, তোর দাদা এই কোম্পানির জন্য একদমই নয় রে। চাকরি না পাওয়াতে এই ধরনের কথা বলা মানুষ আমি আজ ফার্স্ট দেখলাম। ভাই পিন্টু, পণ্ডিত মশাই একদম ঠিক বলেছিলেন। আমরা সকাল সকাল টাইগারকে দেখেছিলাম না, সেই জন্যই এরম হচ্ছে। যাই হোক, এখন তো আমরা ওকে কেরালাতে পাঠিয়ে দিচ্ছি না, পরের সপ্তাহে আর একটা ইন্টারভিউ দেবো, তখন দেখি চাকরি পাই কিনা। সত্যি বলছি আমি। দাদা, কি হয়েছে পিন্টু, কি দেখছিস তুই? বল না। ওইদিকে দেখো দাদা। এটা তো সেই ট্রাকটাই ভাই, এ তো এদিকেই আসছে। আরে এটা এখানে কেন দাঁড়াচ্ছে রে? আরে বাপরে, এই ড্রাইভার যখনই ডিকিটা খুলবে ও তো নিচে নেমে আসবে আর আমাদেরকে শেষ করে ফেলবে। আরে পিন্টু, পালা এখান থেকে। একটু দাঁড়া পিন্টু। এখন আমরা আর পালাতে পারবো না, আমি নিজের হাতে করে একে মেরে ফেলবো। এখন তোকে কেউ বাঁচাতে পারবে না। আরে বাপরে, আরে বাপরে। রে মামা, এই দেখো, এই জনির ঠ্যাং ভেঙে দিয়েছে। আমি করিনি। আরে বাপরে, আরে স্যার 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 স্যার। এইটা কি করছেন? এ তোমার কুকুরের ঠ্যাং ভেঙে দিয়েছে না?
তুমি চাইলে আমাদের কুকুরের ঠ্যাং ভেঙে দাও। না না, না, শুধু স্যার। পা ভেঙে দেওয়াই যথেষ্ট হবে না। এবার দেখো আমি এর সঙ্গে কি করি। আ, এবার তোমরা যা করার করে নিও। চল বাবা। আ, এই পিন্টু, টাইগার সত্যি দূরে চলে গেল রে। টাইগার আমাদের থেকে দূরে চলে গেল। Yes, yes! এখন আমি বাংলো কার সব কিছু পাবো। ইয়ে, আমি বড় লোক হতে চলেছি রে পিন্টু। ইয়েস। পিন্টু, এই রকম বাড়ি হবে, এই রকম গাড়ি হবে, এই কথাটা বলেছে পণ্ডিত মশাই 6 মাস হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত আমি একটা সাইকেলও কিনতে পারিনি। দাদা তোমাকে বলেছিল না তোমারও টাইম আসবে। এই পিন্টু, আমাকে আর বিরক্ত করিস না। এমনিতেই আমি খুব বিরক্ত হয়ে আছি। দাদা কি হয়েছে পিন্টু? আমাদের টাইগার। আরে বাপ, আমাদের টাইগারের তো জীবনটাই বদলে গেল রে। দাদা আমাদের টাইগারের টাইম এসে গেছে। আমার কুকুর বাংলোতে আর আমি রোডে। আজ তো আমি একে ছাড়বই না। হ্যাঁ, উল্টোপাল্টা ভবিষ্যৎবাণী করিস। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, তোকে আমি ছাড়বই না। দাঁড়া দাঁড়া, তুই তোর মাথায় চেপে দেবো আজকে আমি। হ্যাঁ, আমি রাস্তায় চলে আসলাম। ভবিষ্যৎবাণী করছিস? দাঁড়া দাঁড়া, আমি তোকে ছাড়বই না। দাঁড়া, উল্টোপাল্টা ভবিষ্যৎবাণী করিস। দাঁড়া, তোকে আমি ছাড়বই না। আরে শান্ত হও, আগে এ আমাকে আমার কথা মিথ্যে বলতে দাও। ভবিষ্যৎবাণী চুপ করো, করে বললাম তো দিয়েছে। আমি কথা বলছি। দাঁড়াও, ও কি সত্যি বলছে? তুমি এরকম কথা কেন বলেছিলে? মিথ্যে বলা তো উচিত হয়নি তোমার। আরে না না, আমি তো শুধু কুকুরটার ভবিষ্যৎবাণী করেছিলাম। দেখেছেন নিজের কথা কিভাবে ঘোরাচ্ছে ও? শান্ত হও, তুমি শান্ত হও। ভণ্ড সাধুদের চক্করে পড়লে এরকম তো হবেই বাবা। আচ্ছা, তোমরা এরকম ভণ্ড জ্যোতিষীদের চক্করে পড়ো কেন? দেখো, আমার পরিচিত খুব ভালো একজন জ্যোতিষী আছেন। তুমি ওনার সঙ্গে গিয়ে দেখা করো, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাড়াতাড়ি ঠিক করুন। হ্যাঁ, ব্রেক অয়েলটা ভালো করে দিয়ে দিন। আরে ভাই, গাড়িটা ঠিক হতে আর কতক্ষণ লাগবে? আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে স্যার। ভাই, ততক্ষণ এক কাজ করা যাক। তোমার প্রেমিকার গল্পটা শোনাও আমাকে। তোমাকে দেখে তো আমার মনে হচ্ছে যে ওখানেও নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল করেছো। এই সুযোগে সেটাও শুনেনি। সেটাও নিশ্চয়ই খুব মজার হবে। সব সময় ফোন কল, এসএমএস, গ্রিটিংস, খুব সুন্দর করে চলছিল আমাদের প্রেম। ওর একটা বিশেষ অভ্যাস ছিল, ও খুশি হোক বা দুঃখী সব সময় ও ডান্স করত আর নিজের মার কাছ থেকে সব সময় বকা খেত ও। কতবার বলেছি যে নাচানাচি করিস না, এভাবে নাচতে নাচতে কখনো পড়ে গেলে আমাকে বলিস না জানো। আমি তোর সাথে কথা বলছি, তুই কি শুনতে পাচ্ছিস নাকি পাচ্ছিস না? এই মেয়েটাও না, আরে তোর সাথেই কথা বলছি। কিন্তু আমরা আমাদের স্বপ্নের দুনিয়াতে খুব খুশি ছিলাম।
ভালো করেই জানো যে প্রিয়ার বাবা কতটা রাগী মানুষ। ওর পড়াশোনা শেষ হয়ে গেলে পরের মাসেই ওর বিয়ে দিয়ে দেবে এরকমই কিছু বলছিলেন। কিন্তু ছেলেটা যেন ভালো রোজগার করে। আমার ছেলেটাও তো একজন ইঞ্জিনিয়ার, কিন্তু জানি না ওর ভাগ্যে কি আছে যে একটা ভালো চাকরিও ও পাচ্ছে না। একটা ভালো চাকরি পেয়ে গেলে তাহলে ও ভালো রোজগার করবে, বিদেশে গিয়ে লাখ লাখ টাকা উপার্জন করার ক্ষমতা আর বুদ্ধি দুটোই আছে ওর। কিন্তু জানি না আমার ছেলের ভাগ্যটা কবে খুলবে। কিন্তু এখন যেরকম অবস্থা, সেটা যদি প্রিয়ার বাবা জানতে পারে তাহলে আমাদের দেখা করাটাও বন্ধ হয়ে যাবে। শুধু এটুকুই নয়, আমাদের দুজনকে এখানে উনি তোমার ভরসাতেই পাঠিয়েছেন, কিন্তু আর যদি উনি জানতে পারেন। ওকে কিচ্ছু বলবে না। প্রিয়ার পড়াশোনা শেষ হতে এখনো 6 মাস বাকি আছে। কোনো একজন ভালো গুরুদেবকে ডেকে গোবিন্দর জন্য পুজো পাঠ আর যজ্ঞ করালেই না ওর সব দোষ দূর হবে। আর তারপর ও অনেক টাকা কিন্তু রোজগার করতে পারবে। সত্যি বলছি, যদি সেরকমই হয় তাহলে তো খুব ভালো হবে। প্রিয়ার বাবা নিজে এসে প্রিয়ার বিয়ের কথা বলে যাবে। কিন্তু এরকম যদি না হয় তাহলে আমি কিন্তু কিছুই করতে পারবো না। সে যাই হয়ে যাক, আমি চাই যে শেষ অবধি আমাদের বন্ধুত্ব যেন এরকমই থাকে। ঠিক আছে, এখনই আমায় পুজোর জন্য প্রস্তুতি নিতে হবে। আমি ভেবেছিলাম যে কমপক্ষে চাকরিটা যদি পাই তাহলে লাইফ সেট হয়ে যাবে, কিন্তু সেসবের আর কোনো চান্স নেই। আরে ভাই, এ তো দুঃখের গল্প হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এত কিছু হয়ে যাওয়ার পর তো দুঃখ পাওয়াই উচিত। হ্যাঁ, তুমি আবার আমাদের মধ্যে কথা বলছো? তোমাকে তো শোধরানো যাবে বলে মনে হচ্ছে না। যাও, গিয়ে নিজের কাজ করো। কাজ হয়ে গেছে, গাড়িটাও ঠিক হয়ে গেছে, সেটাই বলতে এসেছিলাম। এবার চলুন না। আরে তো সেটা বললেই তো হতো, উল্টো পাল্টা বকবক করে যাচ্ছ কেন তখন থেকে? স্যার, তোমার গল্পটা আমাকে শোনাও না। হ্যাঁ, আমাকে শোনালে তোমার সব চিন্তা দূর হয়ে যাবে। জানি না কবে পুরো গল্পটা শুনতে পাবো আমি। ভালো করে দেখে নিয়েছো তো? আর কোনো গন্ডগোল হবে না তো? হ্যাঁ ঠিক তো আছেই, কিন্তু আরেকটু প্রবলেম মনে হচ্ছে। রাস্তায় কোনো গ্যারেজ দেখে একবার চেক করিয়ে আচ্ছা, নেবেন। আচ্ছা, ঠিক আছে। আমাকে একটা জরুরি কাজে ত্রিচি যেতে হবে। এত দূরে এই গাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে না, দেখিয়ে নিলে ভালো হবে। কি যে করি এখন, ওখানে বসের মিটিংও আছে। আর তুমি এক কাজ করো, এই টাকাটা রেখে দাও। এই নাও। হ্যালো। ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ ঠিক আছে। কি দাদা, এখনো আমি এখানে দাঁড়াবো নাকি? আরে না না ভাই, আমাদের খুব জরুরি একটা কাজে যেতে হবে, আর এখানে বসে বসে তোমার গল্প শুনতে পারবো না। যাও এবার তুমি বিদায়। এবার ঠিক বলেছে বাবা গোবিন্দ, মনের শান্তির জন্যে আমাকে এটাকে কে? দাদা, আপনিও আমার গল্প শুনছিলেন নাকি? আরে ছেড়ে দাও, মনের শান্তির জন্যে এখানে যতজন বসেছিল তারা জাস্ট এমনি শুনছিল, কিন্তু আমি তাতে ট্রাভেল করছিলাম। এরপর কি করতে চাও? প্রিয়ার সাথে রিলেশন রাখবে নাকি ওকে ভুলে যাবে? ওসব ছাড়ুন স্যার, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। এখন আমি আপনাদের আর সময় নিতে পারবো না স্যার। সরি স্যার, বাই স্যার। এক মিনিট গোবিন্দ, এতবার হেরে যাওয়ার পরেও তুমি এত শান্তশিষ্ট কিভাবে থাকতে পারো ভাই? শুধু সেটাই নয়, সবার মনের শান্তি এ কথা বলে হাসি ঠাট্টা করো কিভাবে? এটা কি বেশি বলে মনে হয় না তোমার? দুঃখ আর হারের কথা ভেবে সবসময় কাঁদাটা কি জরুরি নাকি স্যার? মনের ওইসব দুঃখকে লুকানোর জন্য আমি এই সব কিছু করতাম স্যার। আমার কাছে অন্য কোনো রাস্তা ছিলই না। আরে গোবিন্দ, কষ্ট পেও না তুমি, সব ঠিক হয়ে যাবে, একটু শান্ত হও। এই, ওখানে গিয়ে তুমি টাওয়েলটা নিয়ে এসো তো। যাও, নিয়ে এসো। না স্যার, আমার কাছে আছে স্যার। ওকে, লিভ ইট। এসো, বসো এখানে। না স্যার, কোনো ব্যাপার নয় স্যার। আপনারা যান স্যার, আমার জন্য যেন আপনাদের কাজ নষ্ট না হয়। এই, কি হয়েছে? কি হয়েছে? আরে ভাই শোনো, সবার প্রথমে নিজেকে দোষারোপ করা বন্ধ করো তুমি। ভালো সময়, খারাপ সময়, এই কুষ্টি, শনি, রাহু, কেতু, এই সব কিছু হচ্ছে মিথ্যে। কাউকে বলবে এখানে এসে সেটা প্রমাণ করে দেখাতে।
এসব এসব আমি মিথ্যা প্রমাণ করতে পারি, দেখতে চাও? আগে আমি ঠিক এরকমটাই বলতাম স্যার, কিন্তু এখন আমি এটাকে বিশ্বাস করি স্যার। কথা বলে নাও। হ্যালো। কি হয়েছে? তুমি কি রামকো ফ্যাক্টরিতে গিয়েছো? হুম। তোমার মা এসেছিল, আমার মায়ের সাথে অনেকক্ষণ ধরে কথা বলছিল। তখনই বুঝলাম যে তুমি এখনো ওখানে পৌঁছওনি। ওনার কথা শুনে আমার ভীষণ ভয় করছিল। আমাদের ভবিষ্যতের ব্যাপারে ভেবে আমার ভীষণ ভয় করছে। আমার অভাগা ছেলের সাথে বিয়ে করে তোমার মেয়ের জীবনটা যেন খারাপ না হয়, আমি এটাই চাই। প্রিয়ার বাবা প্রিয়ার জন্য ছেলে দেখে নিয়েছে, এক্সাম শেষ হলেই বিয়েটা দিয়ে দেবেন এরকম বলছিলেন। তোমাকে বলিনি কারণ আমার মনে হয়েছিল যে তুমি জানতে পারলে কষ্ট পাবে। এখন এরকম অবস্থায় আমি কি সিদ্ধান্ত নেব সেটা আমার মাথাতেই আসছে না। তুমি তো আমাকে বুঝতে পারছো বলো, প্রিয়ার বাবার বিরুদ্ধে গিয়ে আমি কিছুই করতে পারবো না। এরপর যেন কোনো সমস্যা আর না হয় এই ব্যাপারটা তোমাকেই দেখতে হবে। আমি কিরকম অভাগা ছেলেকে জন্ম দিয়েছি, আর তার শাস্তি আমি তোমার মেয়েকে ভোগ করতে দেব না। যতদিন আমি বেঁচে আছি সব ঠিক হবে, কিন্তু ওর জন্য চিন্তা করে করে আমায় এই পৃথিবী থেকে বিদায় না নিতে হয়। আমায় ক্ষমা করে দিস মা, তুই আমার মেয়ের মতোই। আমি চাই যে তুই খুব খুশি থাক, আর তাই গোবিন্দ তোর জন্য ঠিক মানুষ নয় সেটা বোঝার চেষ্টা কর। আপনি আপনার বাড়ির জিনিসগুলো এখানেই রেখে যাচ্ছেন। এগুলো তো সব গয়না কাটিমা, কিন্তু কিন্তু আমার এই মেয়েটার যেন কিচ্ছু না হয়। প্রিয়া, মা আমাকে 6 মাস অপেক্ষা করতে দাও না মা। তুমি বাবার সাথে একবার কথা বলো না প্লিজ মা। আমার হাতে কিছুই নেই মা, আমি কিচ্ছু করতে পারবো না। আর তুই তো তোর বাবাকে খুব ভালো করেই চিনিস, বল আমাকে ক্ষমা করে দে। এত কিছু হয়ে গেছে, এবার তুমি বলো যে আমি কি করব। আমি সবকিছু সহ্য করেছি, কিন্তু আমি এটা জানতাম না যে ঠিক আছে আমি পরে কথা বলছি তোমার সাথে। আমার কথা বোঝার চেষ্টা করো প্লিজ। শুভ সময় অশুভ সময় এইসব ব্যাপারে না ভেবে আমি আর থাকতে পারছি না। আমি এখন আর বাঁচতে চাই না স্যার, আপনি এখান থেকে যান না স্যার। আমরা সবসময় একই রকম থাকবো এই ব্যাপারটা মানুষ কেন ভেবে নেয়? হ্যালো, বল পিন্টু। সব সময়ের মতন এবারও আউট হয়ে গেছো তাই না? হ্যাঁ, তাছাড়া আর কি? এটা কোনো নতুন ব্যাপার নয়, আমি তো এটা জানতাম। ঠিক আছে, আমাকে একটা কবিতা বলে দাও না। ভালোভাবে ফোনটা রাখ। আরে রে দাদা, ফোন কাটবে না। দেখো তুমি নিজের টেনশনের মধ্যে আমার কাজটা কিন্তু ভুলে যাবে না। শেষবারের মধ্যে একটা কবিতা বলে দাও প্লিজ দাদা। শেষবার? ঠিক আছে দাদা, তোমার মনের মতন একটা ভালো কবিতা বলে দাও না। ঠিক আছে, তাই বলছি। মৃত্যু চলবে? হ্যাঁ চলবে, খুব ভালো টপিক, এর উপরে হয়তো কেউ লিখবে না। বলো। মৃত্যু দিয়ে সাজানো নিস্তব্ধ বাগান,
মৃত্যু দিয়ে সাজানো নিস্তব্ধ বাগান। যখন কাঁদতে কাঁদতে চিৎকার করা হয়, যখন কাঁদতে কাঁদতে চিৎকার করা হয়, তখন কবর দেওয়া মন এটা জানতে পারে তখন কবর দেওয়া মন এটা জানতে পারে বেঁচে থাকা অনেক সত্যিও কবর দেওয়া হয়। বেঁচে থাকা অনেক সত্যিও কবর দেওয়া হয়। ব্যাস হয়ে গেছে, এটুকুই অনেক। দাদা আর দুটো লাইন। কি ব্যাপার, মন থেকে বলছে? সরি স্যার, কখনো এরকম হয়নি। আমি একটু ভাবুক হয়ে গেছি এখন স্যার আমি আসলাম। এই তোমাদের বয়সের ছেলেমেয়েরা সবসময় এই কথাটাই শোনে যে তাদের দ্বারা কিচ্ছু হবে না। কোটি কোটি টাকা রোজগার করে তারা ইতিহাস তৈরি করেছে। আমার কথা শোনো, তুমি এখন যে পরিস্থিতিতে রয়েছো তাতে আমার বোঝানো কোনো কথাই মাথায় ঢুকবে না, কিন্তু প্র্যাকটিক্যালি আমি এটা প্রমাণ করতে পারি। দেখতে চাও? একজন এনআরআই কাস্টমারের সাথে তিরচি গিয়ে সোনার হোটেলে দেখা করব আমি, যেখানে কোটি টাকার ডিল হবে। এবার যে কোনো পরিস্থিতিতে ওনার সাথে গিয়ে আমায় মিট করতে হবে। কোটি টাকার বিজনেস ডিল ওখানে সাইন হবে। কিন্তু এখন আমার দেরি হয়ে গেল, ওনার মালয়েশিয়া যেতে হবে, উনি চলে যাবেন। দ্যাটস অল। এই গাড়িটা খারাপ হয়ে গেছে, অন্য আরেকটা গাড়ি আসতে 1 ঘন্টা লাগবে। এবার আমি কি করব? সুইসাইড করে নেব? না, আমাদের কাজটা প্রয়োজনীয়। এই গাড়িটা করে গিয়েই আমি মিটিং অ্যাটেন্ড করব। কি ভয় পাচ্ছ? যদি এতটাই ভীতু হও তাহলে ছোট জিনিসকেও ভয় পাবে। যদি আত্মবিশ্বাস থাকে, স্ট্রেংথ আর পাওয়ার থাকে, তাহলে চোখের নিমেষে কাজ করে যাবে। সেই আত্মবিশ্বাস আর ধৈর্যকে সম্বল করেই আমি এগিয়ে যাব। তার জন্য ঈশ্বর আমার পাশে থাকবেন, এটা আমার বিশ্বাস। তোমার মতো অনেকেই এরকম ভাবে। ভালো সময়, খারাপ সময়, রাহু কেতু, সৌভাগ্য দুর্ভাগ্য, আমি কিছুই করতে পারবো না, কিন্তু সেটা ঠিক নয়। এসব জিনিস ছাড়াও আমাদের মনের শক্তিটাই অনেক বেশি স্ট্রং হয়, এটাই আমার বিশ্বাস। আর আমি তোমাকে প্রমাণ দিয়ে ছাড়ব। চলো আমার সাথে, গাড়িতে বসো। মুকেশ স্যার? হ্যাঁ, এসো, বসো। গাড়ির স্পিডটা একই রকম রাখবে, বাড়াবে বা কমাবে না। ওকে স্যার। বুঝলে তো? ঠিক আছে স্যার। Cheer up. মনকে শান্ত করো। ম্যানেজার মিস্টার জনির মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোর্ডিং পাস তৈরি করার পর মেসেজ করে দাও আমায়। ডু ইট রাইট নাও। ওকে স্যার, হয়ে যাবে। এ কে বলছে? তাহলে তো হয়ে গেল।
Mr. John, sorry to say this. Unfortunate delay. I am on my way. I will meet you by 9:30. Exactly. No. I should be on the airport before 9:30. Therefore, the meeting is cancelled and no business for you. Mr. John, listen to me. Listen, Mr. John. You just provide the passport and visa details to my manager. Your boarding pass will be ready by 9:30 sharp. My manager is arranging boarding pass. You don't worry. Alright, make it fast. 10 o'clock if you reach, that's enough. Okay. But boarding pass should be ready by 9:15. Otherwise, I'll be leaving by 9:16. No business and no more excuses. Don't worry. You will be getting your boarding pass confirmation before 9:15. Is it okay for you? Yeah. I promise. Yeah. Thank you, Mr. John. Yeah. হে ভগবান! একি এত ধোঁয়া কেন চারিদিকে? স্যার মনে হচ্ছে ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে। স্যার ব্রেক ফেল হয়ে গেছে। আরে প্রিয়া! হে ঈশ্বর! কত রক্ত বেরোচ্ছে! হে ভগবান, আমি কতবার বলেছিলাম, কিন্তু আমার কথাটা কেউ শোনেনি। এটা কি করলি তুই প্রিয়া? যেটার ভয় ছিল সেটাই তুই করলি। এটা কি হয়ে গেল প্রিয়া? হে ভগবান! ঈশ্বরের অশেষ কৃপা যে আমরা প্রাণে বেঁচে গেছি। শোনো, প্রিয়ার পেট থেকে অনেক রক্ত বেরোচ্ছে, অনেক রক্ত বেরোচ্ছে। তুমি তাড়াতাড়ি এসো, তোমাকে বলেছিলাম আমি এরকম না করতে। দেখো দেখো এখন কি হয়ে গেল। তুমি তাড়াতাড়ি চলে এসো। হে ভগবান, এ কি করলে তুমি? ভয় পেও না মা, কেন আমার কিছু হয়নি, আমি মরবো না, শুধু একটু ব্যথা করছে ব্যাস। ম্যানেজারকে জিজ্ঞাসা করি যে বোর্ডিং পাসটা রেডি হয়েছে কিনা। হ্যালো ম্যানেজার, বোর্ডিং পাসটা রেডি হয়ে গেছে তো? বোর্ডিং পাস রেডি হয়ে গেছে স্যার, আমি পাঠিয়েও দিয়েছি। ভেরি গুড। ও মাই গড, সব ঠিক হয়ে গেছে। এনিথিং ইজ পসিবল। প্রিয়া!
তাহলে বাবাকে 6 মাস অপেক্ষা করতেই হবে বলো মা। না মা, গোবিন্দ, আমি এত বাধা বিপত্তি সব কাটিয়ে আমার কাজের জায়গায় ঠিক পৌঁছে গেলাম। সেটার কারণ একটাই, মনের শক্তি। যেভাবেই হোক আমাকে বাঁচা। না মা। বলছি যে হ্যাঁ স্যার। সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, সবকিছু ঠিক গুড। আছে। আসলে সৌভাগ্য, দুর্ভাগ্য, নিউমেরোলজি এই সব কিছুই সত্যি। যারা এসব কথা বলে তাদের অলিম্পিকের মাঠে দৌড় করাও আর বলো দেশের জন্য স্বর্ণপদক নিয়ে আসতে। চান্সই নেই। একটু অন্যভাবে ভাবো। নিজের জীবনে সার্থকতা লাভ করেছে এরকম কোনো মানুষ কখনো এটা বলেছে যে আমি নিজের জীবনে এসব কথায় বিশ্বাস করেছি আর এইসব বিশ্বাস করার ফলেই আমার এই অ্যাচিভমেন্টে এসছে? কখনো বলেনি। কত নিরাশার সম্মুখীন হয়ে দুঃখ কষ্ট সহ্য করে এই জায়গায় পৌঁছেছে সেটাই বলেছে তারা। বিল গেটস থেকে শুরু করে আমাদের সুপারস্টার রজনীকান্তকেই দেখো, এই জায়গায় পৌঁছানোর জন্য কত বছরের পরিশ্রম, কষ্ট, অপমান সব সহ্য করেছে। এই সব কিছু শুধু তারাই জানেন আর আমি জানি। বাইরে থেকে যারা দেখছে তারা এটা জানে না। তাদের মুখে যা আসে তারা সেটাই বলে দেয়। এটা মানুষের লেগ পুল করার জন্য ওরা করে। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। যদি সময়, জ্যোতিষী এগুলো সব সত্যি থাকতো না, তাহলে এতদিনে সুনামি আর ভূমিকম্পে এত লোক যে মারা গেছে, তাদের সকলের কি গ্রহের মিল ছিল? তাদের কুষ্টি কি একই? এই কতবার বলেছি তোমাকে, সব কথার মধ্যে নাক গলিয়ে দেবে না। ছাড়ুন না আপনি। হি ইজ রাইট। চলো যাওয়া যাক। 3rd ফ্লোরের রুম নাম্বার 303-এ যেতে হবে স্যার। হ্যাঁ, ওকে। কম। ঠিক আছে, আমি এটাই বলতে চাই যে ঈশ্বর ভিতরে থাকে, বাইরে মন্দিরে নয়। অ্যাম্বুলেন্স এসে গেছে, তাড়াতাড়ি করুন, ওকে তুলুন তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি করুন না। সো নিজের জীবনে আর ভালোবাসা জেতার জন্যে তুমি কি করতে পারবে সেটা ঠিক করো। আর যদি তোমার কাছে আত্মবিশ্বাস থাকে আর ধৈর্য থাকে, সরি আমি বলতে চাইছি তোমার মধ্যে যদি এই দুটো চলে আসে, তাহলে তুমি স্পিডে লিখতে পারবে। হ্যাঁ, আমার কথা শোনো, তুমি অনেক কিছু ভাবতে পারো, ইয়ং, পার্সোনালিটি ভালো আর দেখতেও ভালো, আর কবিতাও তো সুন্দর লেখো। একটা সিনেমা বানালে কেমন হয়? আমিও এর আগে একটা সিনেমা বানিয়েছি, কিন্তু একটা প্রবলেমের জন্যে এসব থেকে দূরে সরে গেছিলাম। কিন্তু আবার তোমার জন্যে আরো একবার শুরু করতে পারি। কষ্ট করো, জিততে পারবে। হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রেখো, এরকম কনসেপ্ট অনেককে খারাপ পথে চালনা করে, ওষুধের মতো। কিন্তু যদি তুমি নিজেকে ঠিক করতে চাও তাহলে নিতেই হবে। কিন্তু অনেক লোক, জানি না কেন এসব জিনিসের উপর, ভাগ্য, সৌভাগ্য, নিউমেরোলজি এসব বাজে বাজে জিনিসে বিশ্বাস করে নিজেদের জীবন শেষ করে দিচ্ছে। এগুলো পাগলামি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এই লক্ষ্যকেই আমাদের অস্ত্র হিসেবে ইউজ করতে হবে। এবার এটা শেষ করে দেবে না নতুন পথ দেখাবে দেখা যাবে। কিন্তু একটা জিনিস একদম শিওর, এই অন্ধবিশ্বাসের আবর্জনাকে পোড়ানোর জন্য প্রথম দেশলাইয়ের কাঠিটা তোমাকে হতে হবে। লাখ লাখ ইয়ং ছেলে মেয়েরা তোমার সাথে মিট করবে, এটা আমার আত্মবিশ্বাস তোমার উপর। আমি উইশ করছি যাতে তুমি সাকসেস পাও। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। সি ইউ।
স্যার আপনার ফোন নাম্বারটা দিন না। যদি আমি আপনার গল্পটা না শুনি না তাহলে আমার কিছুতেই ঘুম আসবে না। আরে সিনেমা হলে দেখে নিও। আমার সমস্যাটা কেউ বোঝেই না। প্লিজ স্যার বলুন না। কতবার জিজ্ঞাসা করেছি আপনাকে, আপনি বলেন না কেন? প্লিজ। বললাম না সিনেমা হলে দেখে নিও। ঠিক আছে। সেই দিনের পর আমি দিন রাত জেগে নিজের অনুভবগুলো জড়ো করে একটা সিনেমা লিখি। সেটার জন্য আমি দিন রাত জেগে লিখি। আর আমি জানি যে আপনারা এটাকে পছন্দ করবেন। সো শেষমেশ তুমি পারলে। গুড, আই লাইক দ্যাট, আই লাইক দ্যাট। স্যার এখন শুধু প্রিয়ার সঙ্গে কথা বলতে পারি না, সেটাই একটা সমস্যা। সেই ঘটনার পর প্রিয়ার ফ্যামিলি তাকে কোথায় নিয়ে গেছে সেটা আমি একদমই জানি না, কিন্তু ওর অপেক্ষায় এখনো বসে আছি। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। কে এটা? বাবা হ্যাঁ বলে দিয়েছে। স্যার থ্যাংক ইউ স্যার। এটাই বলছিলাম। থ্যাংক ইউ। এটা আমার স্যার। নমস্কার করুন। নমস্কার। স্যার যদি কিছু মনে না করেন তাহলে আমি ওই গাড়িতে যাব। BMW নিশ্চয়ই, যাও। ওকে স্যার। 1 মিনিট গোবিন্দ। গোবিন্দ, মনের শান্তির জন্য ওই আরে রে 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 পালাও।